1 কোটি টাকা। শুধু তোমাকে এই সিন্দুকটি খুলতে হবে। বিক্রম সিং রাঠোরের ঠান্ডা কণ্ঠস্বর 50 তলার মিটিং রুমে প্রতিধ্বনিত হল। সেই সাথে তার অবজ্ঞাভরা দৃষ্টি নিজের মায়ের পাশে দাঁড়িয়ে থাকা সেই জীর্ণ পোশাকের ছেলেটির ওপর স্থির ছিল। সমস্ত ধনী ব্যবসায়ীরা মজা করে উচ্চস্বরে হাসতে লাগলেন, কিন্তু তারা জানতেন না যে সেই শিশুটি তাদের এমন এক শিক্ষা দিতে চলেছিল যা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। 100 কোটি টাকা। শুধু তোমাকে এই সিন্দুকটি খুলতে হবে। এই কথাটি মুম্বাইয়ের কেন্দ্রে এক গগনচুম্বী অট্টালিকার 50 তলায় তৈরি বিলাসবহুল মিটিং রুমে প্রতিধ্বনিত হল, যেখানে প্রতি বর্গমিটারে লাগানো ইটালিয়ান মার্বেল গরিবদের সারা বছরের উপার্জনের চেয়েও বেশি দামি ছিল। রাঠোর এস্টেটসের চেয়ারম্যান বিক্রম সিং রাঠোরের কণ্ঠস্বর ছিল ঠান্ডা এবং চ্যালেঞ্জিং। 56 বছরের সেই ধনী ব্যক্তিটি, যার একটি থিওরি অধীনস্থদের দমানোর জন্য যথেষ্ট ছিল, তিনি পায়ের ওপর পা তুলে বসেছিলেন এবং নিজের আঙুল দিয়ে একটি আলমারির মতো বড় চকচকে কালো সিন্দুকের দিকে ইশারা করছিলেন। এটি জাপান থেকে আমদানিকৃত একটি বিশেষ পণ্য ছিল, যাতে একটি উন্নত বায়োমেট্রিক সুরক্ষা ব্যবস্থা লাগানো ছিল, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। রুমে হাসির রোল পড়ে গেল। আখরোট কাঠের তৈরি কোটি কোটি টাকার টেবিলের চারপাশে বসে থাকা 5 জন মানুষ এমনভাবে হাসছিলেন যেন তারা খুব মজাদার কোনো কৌতুক শুনেছেন। তাদের মধ্যে একজন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল শৃঙ্খলের মালিক সঞ্জয় গুপ্তা হাসতে হাসতে চোখের জল মুছতে মুছতে বললেন, রাঠোর সাহেব, আপনিও বিনোদনের ওস্তাদ। এক খালি পায়ের বাচ্চা কোটি কোটি টাকার সিন্দুক খোলার দাবি করছে। আমি যদি একে একটি টিভি শো বানিয়ে দিই, তবে এটি বিগ বসের চেয়েও বড় হিট হয়ে যাবে। পরিবেশে ব্যঙ্গ, অবজ্ঞা এবং অসংবেদনশীলতা ভরেছিল। তাদের সামনে প্রায় 12 বছরের একটি বাচ্চা দাঁড়িয়েছিল। রোগা পাতলা শরীর, আলুথালু চুল, একটি ফেলে দেওয়া টি শার্ট পরেছিল যার কাঁধ ছেঁড়া ছিল, এবং তার বড় বড় গোল চোখগুলো পলক না ফেলে সেই বিশাল সিন্দুকটিকে এমনভাবে তাকিয়ে দেখছিল যেন সেটি কোনো অদ্ভুত জীব। তার পাশে এক মহিলা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার কাঁপতে থাকা হাতগুলো মোছার কাপড় বা পোশাকে শক্ত করে ধরে রেখেছিল। তিনি ছিলেন লক্ষ্মী, এই অট্টালিকার পরিচ্ছন্নতা কর্মী, যিনি গত 7 বছর ধরে এখানে কাজ করছিলেন। চুপচাপ প্রতিটি কোণ পরিষ্কার করতেন, কিন্তু এই মালিকদের মধ্যে কেউই তার নাম পর্যন্ত জানত না। আজ তিনি ভুল করে নিজের ছেলেকে সাথে নিয়ে এসেছিলেন, কারণ স্কুলে হঠাৎ ছুটি হয়ে গিয়েছিল এবং তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। কে জানত যে সে এই পাথর হৃদয় মানুষদের জন্য বিনোদনের মাধ্যম হয়ে উঠবে। সাহেব, দয়া করে আমাকে এবং আমার ছেলেকে ক্ষমা করে দিন। আমরা কোনো সমস্যা তৈরি করব না। ও কোনো কিছুতেই হাত দেবে না। লক্ষ্মীর কণ্ঠস্বর কাঁপছিল। তিনি একটু দয়ার ভিক্ষা চাইছিলেন, কিন্তু রাঠোরের কণ্ঠস্বর ছুরির মতো বিঁধে গেল। তোমার কি মনে হয় যে তোমার কথা বলার অধিকার আছে? চুপ থাকো। 10 বছর ধরে তুমি আমার কোম্পানির টয়লেট পরিষ্কার করছো এবং আজ মিটিং রুমে কথা বলার সাহস দেখাচ্ছ। আমি তোমার ছেলেকে একটি শিক্ষা দিচ্ছি, সমাজের শ্রেণীভেদের প্রথম পাঠ। অর্জুন, সেই বাচ্চাটি নিজের মায়ের দিকে তাকালো, তারপর রাঠোরের দিকে, এবং তার চোখে ঘাবড়ানোর বদলে এক অদ্ভুত শান্তি চলে এলো। সে কাঁদল না বা ভয় পেল না। হাসাহাসি এবং অবজ্ঞার মাঝে সে এক পা সিন্দুকটির দিকে এগিয়ে গেল। আলো তার ধুলো এবং ঘামে ভেজা মুখে পড়ল, এবং সে চুপচাপ সেটি দেখতে লাগল। এটি দেখে রাঠোর আরও জোরে হাসলেন। হ্যাঁ হ্যাঁ, কাছে এসো। তুমি জানো এর দাম কত? 70 কোটি। শুধু সিকিউরিটি সফটওয়্যারই 2 কোটির বেশি দামি। তোমার মনে হয় তুমি এটা খুলতে পারবে? যদি খুলে দাও, তবে 100 কোটি তোমার। আমি আমার সম্মানের শপথ করছি। আরে না, আমি বোর্ড অফ ডিরেক্টরসের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি। হাসির আরেক দফা শুরু হলো, এবার করতালির সাথে, যেন তারা কোনো মেলায় সস্তা জাদুর খেলা দেখছেন। কেউ জানত না যে তারা এইমাত্র একটি বাচ্চাকে এমন এক খেলায় ঠেলে দিয়েছে যার মূল্য তাদেরই চোকাতে হবে। কেউ এটি অনুভব করেনি যে যেটিকে তারা এক গরিবের অপমান মনে করছিলেন, সেটি আসলে এক বড় ওলটপালটের শুরু ছিল। অর্জুন সিন্দুকে হাত লাগাল না বা কোনো নম্বর টেপার চেষ্টা করল না। সে শুধু মাথা তুলে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর বাতাসের মতো হালকা, কিন্তু ছুরির মতো ধারালো ছিল। আঙ্কেল, আপনি কি সত্যিই চান যে আমি চেষ্টা করি? কারণ আমি যদি এটা সত্যিই খুলে দিই, তবে কি আপনি 100 কোটি টাকা হারানোর জন্য প্রস্তুত? নাকি আপনি শুধু আমার এবং আমার মায়ের মজা ওড়ানোর জন্য এই খেলা সাজাচ্ছেন? রুম একদম শান্ত হয়ে গেল। সেই বড় বড় লোকেদের গলায় হাসি আটকে গেল। বিক্রম সিং রাঠোর এক মুহূর্তের জন্য ভ্রু কুঁচকালেন
এবং খুব দ্রুত তার চোখে এক অনিশ্চয়তার ঝলক দেখা গেল। অর্জুনের সেই জায়গায় থাকা উচিত ছিল না। সেই বাচ্চাটি সোনার প্রলেপ দেওয়া এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া এবং চকচকে মার্বেল মেঝের সেই পরিবেশের অংশ ছিল না। সেই জায়গা বাচ্চাদের জন্য ছিল না, এবং বিশেষ করে এক পরিচ্ছন্নতা কর্মীর ছেলের জন্য তো একেবারেই নয়। সেটি এমন জায়গা ছিল না যেখানে এক ছেলেকে উচ্চবিত্তের নগ্ন নিষ্ঠুরতা ও অবজ্ঞার মুখোমুখি হতে হয়। কিন্তু সেই সকালে বিদ্যুৎ মেরামতের কারণে স্কুল হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। তার মা লক্ষ্মী সব জায়গায় ফোন করেছিলেন, কিন্তু কেউ তাকে দেখাশোনা করতে রাজি হয়নি। আত্মীয়রা দূরে থাকত এবং প্রতিবেশীরাও কাজে চলে গিয়েছিল। অর্জুনের বাবা, যাকে সে পুরো সম্মানের সাথে পাপা বলতো, 2 বছর আগে এক কাজের সময় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, যার দায়িত্ব কোম্পানি নিতে অস্বীকার করেছিল। তখন থেকে তার মা পূর্ণকালীন পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি মা এবং বাবা উভয়ের ভূমিকা পালন করতেন। বেটা, তুমি আমার সাথে কাজে চলো। মনে রেখো, কোনো জিনিসে হাত দেবে না। লক্ষ্মী নিজের ছেলের চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, যখন তিনি তার পরিষ্কার করা ট্রলিতে সরঞ্জাম রাখছিলেন। অর্জুন মাথা নাড়ল। সে কখনোই অন্য বাচ্চাদের মতো অভিযোগ বা জেদ করেনি। সে অন্য যে কারো চেয়ে ভালো বুঝত যে তার মা তাদের দুজনকে প্রতি মাসে বাঁচিয়ে রাখার জন্য কত ত্যাগ স্বীকার করেন। যে অট্টালিকায় লক্ষ্মী কাজ করতেন সেটি রাঠোর এস্টেটসের সদর দপ্তর ছিল, যা দেশের অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি ছিল। তিনি তার স্বামীর মৃত্যুর দিন থেকেই এখানে কম বেতনে এবং কোনো বীমা ছাড়াই কাজ করছিলেন। তার কাজ ছিল টয়লেট পরিষ্কার করা, সিঁড়ি মোছা, উঁচুতলার জানালা পরিষ্কার করা এবং মাঝে মধ্যে নিজের চোখের জল মোছাও। অনেক রাত অর্জুন তার মাকে বাথরুমে চুপচাপ কাঁদতে শুনেছে। সে জিজ্ঞেস করত না, শুধু চুপি চুপি দরজার সামনে এক গ্লাস গরম জল রেখে দিয়ে নিজের রুমে ফিরে যেত। ধারাভির কাছে একটি ছোট বস্তিতে তাদের ভাড়ার ছোট রুমটি ছিল মাত্র 2টি ছোট তোষক এবং একটি ছোট পড়ার টেবিলের জন্য যথেষ্ট। কিন্তু এটি তাদের দুজনের শান্তিপূর্ণ পৃথিবী ছিল, যেখানে বাকি সবকিছুর অভাব সত্ত্বেও ভালোবাসা ছিল। সেই দিন লক্ষ্মী অর্জুনকে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি গার্ডের রুমের পাশে একটি কোণে বসানোর চেষ্টা করেছিলেন। তিনি গার্ডকে তার ওপর নজর রাখতে বললেন এবং তাড়াতাড়ি ওপরের তলার পরিষ্কারের জন্য চলে গেলেন, কারণ সেই দিন সিনিয়র ম্যানেজমেন্টের মিটিং রুমের গভীর পরিষ্কার হওয়ার কথা ছিল, যেখানে প্রায়ই বোর্ডের গোপন বৈঠক হতো। কিন্তু কিছুক্ষণ পরেই অর্জুন কৌতূহলবশত নিজের চেয়ার থেকে উঠল এবং অট্টালিকাটি অচেনা চোখে দেখতে লাগল। সে কাচের লিফট দেখে আকৃষ্ট হল, যাতে আলো ছোট তারার মতো ঝিলমিল করছিল। ছেলেটি কোনো বাটন টিপল না, শুধু দাঁড়িয়ে দেখতে লাগল, এবং ঠিক সেই সময় রাঠোর মিটিং রুম থেকে বের হলেন এবং তার নজর সেই ছেলেটির উপর পড়ল, যে শক্তির প্রতীক হিসেবে প্রদর্শিত সিন্দুকটির দিকে তাকিয়েছিল। এটি কার ছেলে? তিনি ঠান্ডা স্বরে জিজ্ঞেস করলেন। এর আগে যে কেউ উত্তর দিত, লক্ষ্মী দূর থেকে দৌড়ে এলেন। তার হাতে তখনও পোছা বা মোছার তাপড় ছিল, যেখান থেকে জল ঝরছিল। সাহেব, এটি আমার ছেলে। ও ইচ্ছে করে কিছু করেনি, দয়া করে ক্ষমা করে দিন, আমরা এখনই চলে যাব। কিন্তু এই প্রতিক্রিয়া, এই তাড়াহুড়ো সবকিছু এক আলাদা দিকে নিয়ে গেল। রাঠোর হাসলেন এবং নিজের সাথে দাঁড়িয়ে থাকা অংশীদারদের দিকে ফিরলেন। আমার কাছে একটি মজার আইডিয়া আছে, আপনারা অপেক্ষা করুন এবং দেখুন। এবং এইভাবে সেই নাটক শুরু হল, যাতে অর্জুনকে ক্ষমতার খেলায় এক অজানা ঘুঁটির মতো টেনে নেওয়া হল। রাঠোরের মতো লোকেরা কখনো পরিণামের কথা ভাবেন না। তাদের কাছে টাকা ছিল, ক্ষমতা ছিল এবং কোনো প্রশ্ন ছাড়াই কিছু করার সামর্থ্য ছিল। তাদের জন্য নিজেদের এলাকায় এক গরিব ছেলেকে দেখতে পাওয়া নিজের মর্যাদা জাহির করার এক বিরল সুযোগ ছিল। তারা লক্ষ্মী এবং তার ছেলে কিভাবে থাকে বা সে অতীতে একজন শিক্ষিকা ছিল কিনা তা জানার পরোয়া করেননি। শুধু এটুকুই জানতেন যে তারা নিচু স্তরের, এবং যখন নিচু স্তরের কেউ হঠাৎ উপরের তলার মিটিং রুমের মাঝে আলো এবং ফোনের ক্যামেরার সামনে চলে আসে, তখন সেটি এক অমর্জনীয় দৃশ্য ছিল। কিন্তু রাঠোর তাদের তাড়িয়ে দেওয়ার চেয়ে ভালো একটি উপায় ভাবলেন, সেই বাচ্চাটিকে বিনোদনের মাধ্যম বানানো। যদি সেই দিন অর্জুন না আসত, তবে হয়তো সবকিছু স্বাভাবিকভাবে কেটে যেত। তার মা এক বেনামি ছায়ার মতো পরিষ্কার করতে থাকত। রাঠোর এবং রুমের ব্যবসায়ীরা নিজেদের গ্যামারাজ দুনিয়ায় বেঁচে থাকত, শ্রমিকদের নিয়ে মজাক করত যেন তাদের হৃদয়ই নেই। কিন্তু অর্জুন এসেছিল কোনো ভাগ্যের কারণে নয়, কোনো নাটকীয় ব্যবস্থার কারণে নয়, বরং শুধু এই কারণে যে তার মা তাকে ঘরে একা ফেলে আসতে পারেননি। এবং এইভাবে ভাগ্য নিজের খেলা শুরু করল। বিক্রম সিং রাঠোরের প্রশ্নের পর বিলাসবহুল মিটিং রুম এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। কিন্তু ঠিক পরপরই হাসির রোল উঠল,
যেন কেউ বছরের সেরা কৌতুক শুনিয়েছে। ৫ জন লোক যারা নিপুণভাবে স্যুট পরেছিলেন, যাদের প্রেস প্রায়ই ভারতের কর্পোরেট দিকপাল বলত, অশালীনভাবে হাসতে লাগলেন, কোনো সংকোচ ছাড়াই, কোনো লজ্জা ছাড়াই, এবং নিজের সেই গভীর অবজ্ঞাকে না লুকিয়ে, যা শাসক শ্রেণীতে সাধারণ ব্যাপার। আরে ভগবান, রাঠোর সাহেব, আপনিও কামাল করেন। সঞ্জয় গুপ্ত নিজের উরুতে চাপড় মারলেন। আপনি সত্যি খুব নিষ্ঠুর। এই ছেঁড়া পোশাকের বাচ্চার জন্য ১০০ কোটি? আমি বাজি ধরছি যে ও কোটি আর লাখের মধ্যে পার্থক্যও জানে না। একটি প্রযুক্তি কোম্পানির ডিরেক্টর দীপক বর্মা নিজের মাথা নাড়তে নাড়তে ফ্যাকাশে হাসি হাসলেন। তার নজর অর্জুনের জীর্ণ চটিজুতার ওপর আটকে ছিল, যা প্রায় ছিঁড়ে যাওয়ার অবস্থায় ছিল। হতে পারে ও ভাবে যে ১০০ কোটির মানে ১০০টি বড়া পাও, তিনি অবজ্ঞা ভরে বললেন। নাকি ও ভাবে যে সেই টাকা দিয়ে স্কুলের ক্যান্টিন থেকে ক্যান্ডি কেনা যেতে পারে? পুরো রুম আবার হাসিতে ফেটে পড়ল। অর্জুন চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তার রোগা পাতলা রোদ আর ধুলোয় শ্যামলা মুখটি না তো আহত দেখাল, না তো ভীত, এবং না তো সে কোনো প্রতিবাদ করল। কেবল তার চোখ দুটো, শৈশবের সেই বড় বড় কালো চোখ, সেই তথাকথিত সফল মানুষদের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি শব্দ পর্যবেক্ষণ করছিল। রুমে কেউ তার এই আচরণের দিকে খেয়াল করল না, কারণ তাদের মনে হয়নি যে এই বাচ্চাটি কিছু বুঝতে বা অনুভব করতে সক্ষম। তাদের জন্য অর্জুন একটি বস্তু ছিল, মানুষ নয়। সে রাঠোর দ্বারা শুরু করা বিনোদনের একটি অংশ মাত্র ছিল, তাদের ক্ষমতার ছবিতে একটি ছোট বিবরণ, যা মিটিং টেবিলের অ্যাশট্রে বা ফুলদানি থেকে আলাদা কিছু ছিল না, যার থাকা বা না থাকা কোনো গুরুত্ব বহন করত না। তুমি কি পড়তে জানো? রাঠোর একটু মজা করে জিজ্ঞেস করলেন। অর্জুন মাথা নাড়ল। গুনতে জানো? ১০০ পর্যন্ত গুনতে পারো? রাঠোর আবার জিজ্ঞেস করলেন, এবার নিজের সহযোগীদের দিকে তাকিয়ে, যেন তারা সেই মহান মুহূর্তের সাক্ষী হতে চান যখন এক রাস্তার বাচ্চার সরাসরি ইন্টারভিউ নেওয়া হচ্ছে। জি, গুনতে পারি, অর্জুন ধীরে করে জবাব দিল। তার কণ্ঠস্বর স্থির ছিল, কোনো জড়তা বা ঘাবড়ানো ছাড়াই। তাহলে তুমি কি জানো ১ কোটি টাকা কত হয়? রাঠোর নিজের পিঠের পেছনে হাত বেঁধে সেই ছেলেটির চারপাশে এক চক্কর দিলেন, যেন কোনো প্রফেসর কোনো ছাত্রের পরীক্ষা নিচ্ছেন। অর্জুন তার দিকে তাকাল, তারপর নিজের মায়ের দিকে। লক্ষ্মী তখনও দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন, তার হাত কাঁপছিল এবং তার চোখ অশ্রুজল ছিল। সে রাঠোরের দিকে ফিরল। জি, এটি এত বড় অঙ্ক যে হয়তো আমি এবং আমার মা এবং হয়তো আমার সন্তানরাও নিজেদের পুরো জীবনেও কামাতে পারব না। এই জবাব পুরো রুমকে এক মুহূর্তের জন্য চুপ করিয়ে দিল। কেউ হাসল না, কেউ প্রতিবাদ করল না, কারণ এটি একটি তিক্ত বিঁধে যাওয়া সত্য ছিল। কিন্তু এরপর হাসি আবার গঞ্জিত হল, এবার একটু কৃত্রিম। অন্তত এই হিসাব নিকাশ তো জানে। এক ট্রান্সপোর্ট কর্পোরেশনের মালিক অনিল শর্মা হাসতে হাসতে বললেন, বোঝা গেল যে পুরোপুরি বোকা নয়। কিন্তু হিসাব জানা আর ধনী হওয়া এক কথা নয়। গরিব মা বাবার বাচ্চারা তো পরিষ্কারই করে। অন্য কেউ নিচু স্বরে পড়ল, কিন্তু যথেষ্ট জোরে যাতে সবাই শুনতে পায়। হয়তো এর মা একে এই জন্যই জন্ম দিয়েছে যাতে ও তার জায়গায় পরিষ্কার করতে পারে। এই শব্দগুলো সেই মুহূর্তে একটি বাচ্চার আত্মসম্মানের ছুরির মতো বিচ্ছিল, যাকে বড়রা সবসময় দুর্বল এবং সহজে আহত করা যায় এমন মনে করে। কিন্তু অর্জুন কাঁদল না, রেগে গেল না এবং পালিয়েও গেল না। সে শুধু নিজের মুঠো শক্ত করল। তার নখ তার পাতলা হাতের তালুতে বিচ্ছিল। সে তার বাবার মৃত্যুর পর থেকে গত ২ বছরে এমন কথা অনেক শুনেছিল, ভাড়ার বাড়িতে, বাজারে, স্কুলে এবং সেই পুরনো পার্কেও, যেখানে তার মা বিদ্যুৎ বাঁচানোর জন্য তাকে খেলতে নিয়ে যেতেন। মানুষ সবসময় বিনয়ী হওয়ার ভান করত, কিন্তু যেমনই তারা জানতে পারত যে তার মা কি কাজ করেন, তাদের ঘর কোথায়, বা তার বাবা নেই, তাদের চোখের রং বদলে যেত। এবং এখন স্যুট পরা এবং চামড়ার চেয়ারে বসা এই লোকগুলো তার মুখের উপর হাসছিল, যেন তার ভাগ্য কোনো তামাশা। কিন্তু যা তারা জানত না তা হল, লোডশেডিংয়ের রাতগুলোতে তার মা পুরনো ব্যাটারি চালিত টর্চ চালিয়ে তাকে সংখ্যা, সার্কিট ডায়াগ্রাম এবং সেই অ্যালগোরিদমগুলো সম্পর্কে বলতেন যা তার বাবা লিখেছিলেন। সেই কথাগুলো যা তার বাবা তার মাকে শিখিয়েছিলেন এবং মা তাকে এমনভাবে দিয়েছিলেন যেন একটি স্মৃতিকে একটি বাচ্চার মাথায় চিরদিনের জন্য বাঁচিয়ে রাখা যায়, যে দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছিল কিন্তু বোকা একেবারেই ছিল না। সে জানত ১০০ কোটি কত হয়। সে জানত যে তার মা তাকে লালন পালন করার জন্য কতগুলো টয়লেট পরিষ্কার করেছেন, কত পরিশ্রম করেছেন এবং কতবার খাবার বাদ দিয়েছেন। সে এটাও জানত যে যারা আজ তাকে নিয়ে মজাক করছিল, এটা ভেবে যে সে কিছু জানে না, আসলে তারাই ছিল যারা কিছু জানত না। তারা জানত না যে তারা শীঘ্রই এক বোকা বাচ্চার কাছ থেকে এমন এক শিক্ষা পেতে চলেছিল যা তারা নিজেদের পুরো জীবনে কখনো শেখেনি।
মিটিং রুমের বাতাস ধুলোর মতো ভারী হতে শুরু করেছিল, যা কোনো পুরনো ভুলে যাওয়া সাজানো জিনিসের উপর জমে যায়। অট্টহাসি এবং কাটার মতো বিদ্রূপের পর যা বাকি ছিল তা হলো এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এটি লজ্জা বা অনুশোচনার নিস্তব্ধতা ছিল না, বরং এটি ছিল এক সুপরিকল্পিত অপমানের প্রস্তুতির নিস্তব্ধতা। এবং এইবার লক্ষ্য বাচ্চাটি ছিল না। বিক্রম সিং রাঠোর সেই ব্যক্তি যাকে কখনো সম্প্রদায়ের জন্য অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে সম্মানিত করা হয়েছিল, নিজের চেয়ার ঘুরিয়ে বুকে হাত বেঁধে নিজের দৃষ্টি সরাসরি কোণে লুকিয়ে থাকা লক্ষ্মীর ওপর স্থির করলেন। তিনি নিজের মোছার কাপড়টিকে শক্ত করে ধরে রেখেছিলেন। তার রাবারের গ্লাভসের ধারগুলো ঘষটে গিয়েছিল এবং কাঁপছিল, ঠান্ডায় নয় বরং শব্দ দিয়ে নগ্ন করার অনুভূতির কারণে। লক্ষ্মী, রাঠোর বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল ধীর কিন্তু ঠান্ডা এবং তীক্ষ্ণ, প্রতিটি শব্দ ত্বকে বেঁধছিল। তুমি এখানে কত সময় ধরে কাজ করছ? লক্ষ্মী চমকে উঠলেন এবং তোতলাতে লাগলেন। জি সাহেব, 7 বছরের বেশি হয়ে গেছে। 7 বছর বেশ লম্বা সময়। তিনি মাথা নাড়লেন প্রশংসার ভান করে। তারপর উচ্চ স্বরে বললেন, ইচ্ছে করে, যাতে রুমে উপস্থিত অন্য সবাই শুনতে পায়। 7 বছর এই অট্টালিকার টয়লেটগুলো ঘষছ। 7 বছর কেউ নাম পর্যন্ত মনে রাখেনি। 7 বছর, এবং এখন তুমি মিটিং রুমের মাঝে কথা বলার সাহস দেখাচ্ছ? তিনি নিজের সহযোগীদের দিকে ফিরলেন। আপনারা দেখছেন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একজন পরিচ্ছন্নতা কর্মীও ভাবে যে তার মিটিং রুমে কথা বলার অধিকার আছে। হাসির আরেক দফা শুরু হলো, এবার ব্যঙ্গাত্মক করতালির সাথে। তাদের মধ্যে একজন মজাক করল, হয়তো শীঘ্রই ও সিইওর সহকারীর পদের জন্য আবেদন করবে। পুরো গ্রুপ হেসে উঠল এবং লক্ষ্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মোছার কাপড়টিকে আরও শক্ত করে ধরলেন, যেন সেটি একমাত্র জিনিস ছিল যা তার অল্প বেঁচে থাকা আত্মসম্মানকে বাঁচিয়ে রেখেছিল। তিনি এক মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তুমি জানো তোমার বেতন কত? রাঠোর এগিয়ে গিয়ে বললেন। তার কণ্ঠস্বর এখন তলোয়ারের মতো ধারালো হয়ে গিয়েছিল। বলো, নিজের ছেলেকে বলো যে তার মায়ের আসল দাম কত। লক্ষ্মী নিজের মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বের হল না। তার গলা এমনভাবে আটকে গেল যেন কেউ কিছু ঢুকিয়ে দিয়েছে। তার মনে হলো রুমের সবাই তাকে তাকিয়ে দেখছে, বিচার করছে, মেপে দেখছে এবং অবজ্ঞা করছে। কেউ তাকে একজন মানুষ হিসেবে দেখছিল না। তিনি এখন আর একজন মা ছিলেন না, একজন প্রাক্তন শিক্ষিকা ছিলেন না, এমন এক মহিলা ছিলেন না যার কখনো স্বপ্ন ছিল। এখন তিনি ছিলেন কেবল এক চলন্ত ঝাড়ু, এক নীরব ছায়া যা অন্যদের ফেলে যাওয়া নোংরা পরিষ্কার করত, এবং তারা তাকে সেটি বলতে বাধ্য করছিল যা তিনি নিজের পুরো জীবন লুকানোর চেষ্টা করছিলেন। অর্জুন নিজের মায়ের দিকে তাকাল। সে তার মাকে কখনো এইভাবে দেখেনি। তার মা, যিনি রাসায়নিকের কারণে হাতে ফোস্কা পড়া সত্ত্বেও হাসতেন, যিনি তার বাবার সম্পর্কে গল্প শোনাতেন যদিও তার চোখ লাল থাকত, যা প্রতি রাতে তার ঘুমানোর পর চুপচাপ তার কাপড় ভাঁজ করে রাখত, এখন এক শিশুর মতো কাঁপছিল যাকে ফুল বকা হয়েছে। মা, তোমাকে কিছু বলার দরকার নেই, সে ফিসফিস করে বলল, কিন্তু রাঠোর এক তীক্ষ্ণ কঠোর কণ্ঠে তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। এই বাচ্চার পক্ষ নেওয়ার দরকার নেই। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, জবাব দাও। তুমি আমার জন্য মেঝে পরিষ্কার করে প্রতি মাসে কত টাকা কামাও? পুরো রুম অপেক্ষা করছিল, যেন কোনো দারুণ নাটক দেখছে। কিছু লোক নিজেদের ফোন বের করে নিয়েছিল, চুপি চুপি ভিডিও করছিল, বিনোদনের জন্য না হলেও অন্তত নিজেদের ব্যক্তিগত চ্যাট গ্রুপের জন্য এক স্মরণীয় মুহূর্ত হিসাবে। লক্ষ্মী নিচে তাকালেন এবং তারপর বলার চেষ্টা করলেন, জি, 15,000 টাকা মাস সাহেব। তার কণ্ঠস্বর মশার গুঞ্জনের মতো ধীর ছিল, কিন্তু সেই পরিবেশে এটি ন্যায়ের মুখে এক চড়ের মতো প্রতিধ্বনিত হল। 15,000? রাঠোর পুনরাবৃত্তি করলেন এবং তারপর হাসলেন। অর্থাৎ আমার এবং এই সজ্জনদের এক রাতের খাবারের বিলের চেয়েও কম। 8 জনের জন্য এক লাক্সারি বুফের বিল তোমার সারা মাসের বেতনের চেয়েও বেশি। সত্যি, তুমি এই মিটিং রুমে এসে নিজের যোগ্যতার বাইরে বাস করছ। হাসির সিলসিলা জারি থাকল, কিন্তু এখন আগের মতো উৎসাহ ছিল না। কিছু নজর অন্যদিকে ঘুরে গেল, হয়তো এই কারণে যে রাঠোরের কণ্ঠস্বর এখন ব্যঙ্গাত্মক নয় বরং এক ধরনের অত্যাচারে পরিণত হয়েছিল। অর্জুন নিজের মায়ের হাত শক্ত করে ধরে নিল। সেই ছেলেটি তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। তার চোখ জল করছিল। এখন তাতে কোনো দ্বিধা ছিল না। আঙ্কেল,
আমার মায়ের সম্পর্কে এমন কথা বলবেন না। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। আমার মা অনেক পরিশ্রম করেন। 15,000 টাকা পরিষ্কার পরিচ্ছন্ন উপার্জন। কাউকে ঠকায়নি, কারো কাছ থেকে কিছু নেয়নি। আমার মা ধনী নন, কিন্তু আমার মায়ের একটি দাম আছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাঠোর ভুরু কুচকালেন। দাম? তোমার মনে হয় মেঝে পরিষ্কার করার কোনো দাম থাকে? অর্জুন জবাব দিল না, কিন্তু তার চোখ সবকিছু বলে দিল। যদি তার মা মেঝে পরিষ্কার না করতেন, তবে তাদের মধ্যে কে আজ এত পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ারে বসার সাহস পেত? যদি তার মা আবর্জনা না তুলতেন, তবে MBA ডিগ্রিধারী এই মানুষগুলোর প্রতিদিন ছড়িয়ে রাখা নোংরা কে পরিষ্কার করত? আর যদি তার মা অপমানের ঘুট গিলে চুপ না থাকতেন, তবে তাকে একটি একটি করে অক্ষর কে শেখাত? সেই অক্ষরগুলোই যা আজ তারা তার মা এবং তাকে অপমান করার জন্য ব্যবহার করছিল। তারা এটা ভেবেই অভ্যস্ত ছিল যে দাম টাকা দিয়ে মাপা হয়। কিন্তু সেদিন সেই মিটিং রুমে একটি বাচ্চা সেই সংজ্ঞাকে ভাঙতে শুরু করে দিল। ভালোবাসা দিয়ে, স্বাভিমান দিয়ে এবং সেই সময় রুখে দাঁড়ানোর সাহস দিয়ে, যখন বড়রা মানুষ হিসাবে টিকে থাকার সাহস হারিয়ে ফেলেছিল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে থাকল, ছোট্ট কিন্তু শক্তিশালী মানুষে ভরা সেই ঘরের মাঝখানে। সে কাঁদলও না, মাথাও নোয়াল না। অথচ তার মা দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়েছিলেন। তার চোখ লাল ছিল এবং হাত কাঁপছিল। সেই 12 বছরের ছেলেটি তার নজর সোজা রাখল। এই সেই নজর যা রেশমের মধ্যে বড় হওয়া বাচ্চাদের থাকে না। বিক্রম সিং রাঠোর সেই অস্বাভাবিক নীরবতা অনুভব করলেন। এটি বশ্যতা বা ভয়ের নীরবতা ছিল না, বরং এটি ছিল তুফান আসার আগের শান্তির মতো। তো কি হয়েছে বাচ্চা? তিনি অবজ্ঞার হাসি হেসে বললেন এবং কাছে এলেন। আমি তোমাকে সত্যি সত্যি জিজ্ঞেস করেছি। আমি এখনও খেলার নিয়মও ঠিকমতো বলিনি। শুধু তোমাকে এই সিন্দুকটি খুলতে হবে, আর 100 কোটি টাকা তোমার হয়ে যাবে। 100 কোটি কোনো ছোট অঙ্ক নয়, বুঝলে? তুমি জানো 100 কোটি দিয়ে কি কি হতে পারে? অর্জুন মাথা নাড়ল। জি জানি। বাড়ি গাড়ি কেনা যেতে পারে, এমনকি আমার মতো বাচ্চাদের জন্য একটি স্কুলও বানানো যেতে পারে। এই জবাব রাঠোরকে কিছুটা অবাক করল, কিন্তু তিনি তার হাসি বজায় রাখলেন এবং নাটকীয় ভঙ্গিতে বললেন, তাহলে শুরু করা যাক। এসো, নিজের ভাগ্য পরীক্ষা করো। তোমাকে সিন্দুক ছুঁতে কেউ আটকাচ্ছে না। তোমার কাছে মাত্র একটি সুযোগ আছে। ঘর আবার শোরগোলে ভরে উঠল। কিছু লোক তালি বাজালো, কেউ কেউ ভিডিও বানানোর জন্য নিজের ফোন বের করল। তাদের উৎসাহ এমন ছিল যেন তারা কোনো সস্তা বিনোদনমূলক অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছে, যেখানে মুখ্য চরিত্র একটি গরিব বাচ্চা, যাকে মাঝখানে এনে তার ব্যর্থতার অপেক্ষা করা হচ্ছে। কিন্তু অর্জুন সিন্দুকের দিকে এগিয়ে গেল না। সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। তার চোখ ধীরে ধীরে এক একটি ব্যক্তিকে দেখছিল। রাঠোর আঙ্কেল, সে বলতে শুরু করল। তার কণ্ঠস্বর উঁচুতে ছিল না, কিন্তু ঘরে খুব পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি কি একটি প্রশ্ন করতে পারি? পুরুষদের পুরো দলটি অবাক হয়ে গেল। সম্ভবত তারা কখনোই ভাবেনি যে এই গরিব বাচ্চাটি উল্টে প্রশ্ন করার সাহস করবে। করো, রাঠোর হাত ভাঁজ করে বললেন। এবার তিনি উৎসুক হচ্ছিলেন। যদি এই সিন্দুকটি এমন হয় যা খোলাই যায় না, যেমনটি আপনি এখনই বললেন যে এতে বায়োমেট্রিক প্রযুক্তি আছে, প্রতি ঘণ্টায় পরিবর্তনশীল সুরক্ষা কোড আছে এবং সামরিক স্তরের সুরক্ষা আছে, তবে আপনি আমাকে এটি খোলার জন্য 100 কোটি টাকার প্রস্তাব কেন দিচ্ছেন? অর্জুন জিজ্ঞেস করল। তার কণ্ঠে কোনো চ্যালেঞ্জ ছিল না, ছিল কেবল একটি যৌক্তিক কৌতূহল। ঘরের হাওয়া হঠাৎ জমে গেল। রাঠোর ঠোঁট কামড়ালেন, তার হাসি ফিকে হয়ে গেল। তুমি কি বললে? তিনি আবার জিজ্ঞেস করলেন, যদিও তিনি প্রতিটি শব্দ পরিষ্কার শুনেছিলেন। যদি আপনি আগে থেকেই জানেন যে আমি এটি খুলতে পারব না, অর্জুন ধীরে ধীরে পুনরাবৃত্তি করল। তবে 100 কোটির প্রস্তাব দেওয়া কোনো সুযোগ নয়, বরং একটি মজা, যাতে আপনি এবং এখানে বসে থাকা আঙ্কেলরা আমাকে দেখে হাসতে পারেন, তাই না? একটি প্রশ্ন যা আয়নার মতো সেই মানুষগুলোর মুখে গিয়ে পড়ল, যারা ভাবছিল যে তারা একটি নির্দোষ মজা করছে। ঘরে কেউ তৎক্ষণাৎ কিছু বলল না। কিছু ব্যবসায়ী একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের চোখে দ্বিধা ছিল। গুপ্তাজি তার হাতের ফোনটি ঘোরালেন। তার আগের হাসি গায়েব হয়ে গিয়েছিল। বর্মাজি কেশে নিজের মুখ ঘুরিয়ে নিলেন, আর রাঠোর, যিনি এই পুরো খেলাটি শুরু করেছিলেন, তিনি সোজা হয়ে দাঁড়ালেন। এখন তার নজর সেই বাচ্চাটির ওপর আগের মতো শান্ত ছিল না। তোমার মনে হচ্ছে তুমি আমাকে দোষী সাব্যস্ত করছ? তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু তার কণ্ঠে এখন আর সেই আত্মবিশ্বাস ছিল না। না আঙ্কেল, অর্জুন জবাব দিল। আমি শুধু আসল কারণটি বুঝতে চাইছি,
কারণ আমার মনে হয় যে বড়রা যদি অন্যকে লজ্জিত করার জন্য শব্দের ব্যবহার করেন, বিশেষ করে তাদের সন্তানদের সামনে, তবে এটি শক্তি নয় বরং দুর্বলতা। এই কথাটি বিক্রম সিং রাঠোরের ইস্পাতের মতো অহংকারে একটি মারাত্মক আঘাত ছিল। লক্ষ্মী তার ছেলেকে বড় বড় চোখে দেখল। সে জানত না যে তার ছেলে এভাবে কথা বলা কবে শিখল, এত নরমভাবে কিন্তু এত ধারালো। সম্ভবত সেই রাতগুলো থেকে যখন সে তাকে তার বাবা ইঞ্জিনিয়ার রমেশ কুমারের কথা বলত, সেই মানুষটি যিনি সারা জীবন বিশ্বাস করতেন যে দয়া মানুষের সবথেকে শক্তিশালী অস্ত্র। সম্ভবত সেই শিক্ষাগুলো বৃথা যায়নি। তোমার মনে হয় এই খেলা আসল নয়? রাঠোর নিজেকে সামলানোর চেষ্টা করলেন। অর্জুন তাকে দৃঢ়ভাবে দেখল। আমার মনে হয় এটি কোনো খেলা নয়, বরং একটি সুপরিকল্পিত অপমান। ধনী লোকরা একটি অসম্ভব চ্যালেঞ্জ দেয় এবং তারপর গরিবের ব্যর্থতার উপর হাসে, ঠিক যেমন একটি সাঁতার প্রতিযোগিতায় প্রতিযোগীর হাত পা আগে থেকেই বেঁধে রাখা হয়। ঘর শমশানের মতো শান্ত হয়ে গেল। এখন আর কোনো হাসি ছিল না, কোনো ব্যঙ্গাত্মক ফিসফিসানে ছিল না। শুধু একটি ছেলে দাঁড়িয়েছিল, না লম্বা, না ধনী, না শক্তিশালী, কিন্তু সে স্যুট পরা সেই সব পুরুষদের এমন একটি জিনিসের মোকাবিলা করতে বাধ্য করছিল যা থেকে তারা দীর্ঘ সময় ধরে বেঁচে আসছিল, সত্য। আর সত্য তা একটি বাচ্চার মুখ থেকে বেরোলেও ১০০ কোটির চেয়েও বেশি ওজনদার হয়। ঘরে কেউ ভাবেনি যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা রোগাপাতলা ছেলেটি এমন কথা বলতে পারে যা এসব বড় বড় ব্যবসায়ীদের চুপ করিয়ে দেবে। কিন্তু অর্জুন যা কিছু বলেছিল, যেভাবে সে বিক্রম সিং রাঠোরের সাজানো খেলার আসল রূপ বিশ্লেষণ করেছিল, তা কেবল ঘরের বাতাসকেই ভারী করে তোলেনি, বরং খোদ রাঠোরও নিজের পিঠে ঠান্ডা স্রোত অনুভব করতে লাগলেন। রাঠোর গলা পরিষ্কার করলেন, পরিস্থিতি আবার নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বললেন, তুমি অনেক বেশি কথা বলছো। এটি কোনো নৈতিকতার ক্লাস নয়, এটি সেই সব মানুষের মিটিং রুম যারা প্রতি বছর হাজার হাজার কোটি আয় করে। তোমার কি মনে হয় তুমি তাদের চেয়ে বেশি জানো? অর্জুনের সেই তীক্ষ্ণ কণ্ঠে কোনো প্রতিক্রিয়া ছিল না। সে তার শান্ত নজর বজায় রাখল, এমনকি তাতে কিছুটা বিষাদও ছিল। কিন্তু এটি অপমানিত হওয়ার বিষাদ ছিল না, বরং এটি ছিল সেই ব্যক্তির বিষাদ যে এমন একটি সত্য দেখে ফেলেছে যা এতই স্পষ্ট যে বড়রা তা দেখতে পাচ্ছিল না। সে ধীরে ধীরে বলল, আমি এটা ভাবি না যে আমি কারো থেকে বেশি জানি, কিন্তু কিছু জিনিস আছে যা রাঠোর আঙ্কেল আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো আমার মতো জীবনযাপন করেননি। আর কিছু জিনিস যা আমি বুঝি তা আমার বাবার কারণে। তোমার বাবা? রাঠোর ভুরু কুচকালেন। নিজের চোখ কুচকে সেই মানুষটিকেই ভাবলেন যিনি নিজের স্ত্রী ও সন্তানকে এই ধরনের দারিদ্র্যের মধ্যে ছেড়ে দিয়েছিলেন। তিনি ব্যঙ্গাত্মক হাসি হাসার আগেই অর্জুন জবাব দিল। তার কণ্ঠস্বর গভীর ও স্পষ্ট ছিল, প্রতিটি শব্দ পরিষ্কার ছিল। আমার বাবা এখন আর এই পৃথিবীতে নেই। ২ বছর আগে কাজের সময় হওয়া এক দুর্ঘটনায়। মিটিং রুম শান্ত হয়ে গেল। এয়ার কন্ডিশনারের শব্দ অসহ্যভাবে পরিষ্কার শোনা যেতে লাগল। রাঠোর থেমে গেলেন। তার চোখে কিছুটা অনিশ্চয়তা দেখা দিল, কিন্তু তিনি নিজের মুখ ঠান্ডা রাখলেন। অর্জুন আগে বলল, আমার বাবা একজন সুরক্ষা ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি বড় বড় ব্যাংক, আর্থিক কোম্পানি এবং শপিং মলের জন্য সুরক্ষা ব্যবস্থা ডিজাইন করতেন। মরার আগে তিনি প্রায়ই নিজের কাজ বাড়িতে নিয়ে আসতেন এবং আমাকে কোড, তালা তৈরির কৌশল এবং পাসওয়ার্ড নির্বাচন করার সময় মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে সে সম্পর্কে ছোট ছোট বিষয় শেখাতেন। তার কাছে এটি কেবল একটি পেশা নয়, বরং একটি নেশা ছিল। এটা বলো না যে তুমি বলতে চাও তুমি জানো আমার সিন্দুক কিভাবে খুলতে হয়। রাঠোর এবার হাসলেন, কিন্তু তার হাসিটা বেমানান লাগছিল। তিনি পরিস্থিতির ওপর আবার নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার কণ্ঠে আগের মতো অহংকার অনেকখানি কমে গিয়েছিল। বাকি ব্যবসায়ীরা চুপ করে বসে থাকলেন, মাঝখানে কথা বললেন না, কিন্তু তাদের নজর এখন মজা থেকে সরে পর্যবেক্ষণে বদলে গিয়েছিল। আমি তা বলিনি, অর্জুন জবাব দিল। আমি শুধু বলতে চেয়েছিলাম যে আমি কিছু ধরনের সিন্দুকের তত্ত্ব জানি, বিশেষ করে সেই ধরনের যা আমার বাবা ইস্টার্ন ব্যাংক, বিশ্বাস ব্যাংক এবং কিছু অন্যান্য জায়গায় স্থাপন করেছিলেন। আমি পরোয়া করি না তুমি কি জানো, রাঠোর কঠোরভাবে বললেন, কিন্তু তার শ্বাস এখন আগের মতো স্থির ছিল না। আপনার পরোয়া করা উচিত, অর্জুন ধীরে জবাব দিল এবং তারপর ঘরের কোণে রাখা সেই বিশাল সিন্দুকটির দিকে ইশারা করল, যা শক্তির সেই প্রতীক ছিল যার প্রদর্শন রাঠোর প্রায়ই মিডিয়ার সামনে করতেন।
এই সিন্দুকটি জাপানি পণ্য, দ্বিতীয় প্রজন্মের বায়োমেট্রিক সুরক্ষা সম্পন্ন। কিন্তু এই ধরনের বেশিরভাগ সিন্দুকে যদি স্থাপনের সময় মূল কোড পরিবর্তন করা না হয়, তবে সেগুলোতে উৎপাদন শ্রেণী সংখ্যার ভিত্তিতে একটি মাস্টার কোড থেকে যায়। যদি সাবধানতা অবলম্বন না করা হয়, তবে বাইরের সুরক্ষা স্তর কেবল একটি লোক দেখানো বিষয় হয়ে দাঁড়ায়, অথচ ভেতরের মূল অংশ সহজেই উন্মুক্ত হতে পারে যদি কারো সেটির গঠন জানা থাকে। গুপ্তাজি সামনের দিকে ঝুঁকে পড়লেন। দাঁড়াও, তুমি এখনই কি বললে? মাস্টার কোড? অর্জুন মাথা নাড়ল। জি হ্যাঁ, এটি একটি অতিরিক্ত চাবির মতো হয়। যখন গ্রাহক নিজের কোড ভুলে যায়, প্রতিটি কোম্পানির কাছে এটি থাকে। কিন্তু সমস্যা হল, অনেক লোক এটি স্থাপন করার পর মূল কোড পরিবর্তন করতে ভুলে যান, কারণ তাদের মনে হয় যে ফিঙ্গারপ্রিন্ট এবং রোটারি কোড যোগ করাই যথেষ্ট। কিন্তু আমার বাবা বলতেন, মানুষের তৈরি করা প্রতিটি ব্যবস্থায় একটি ত্রুটি থাকে। গুরুত্বপূর্ণ হল তা কে দেখতে পাচ্ছে, কে তার সুবিধা নিতে জানে, আর কে নৈতিকতা বজায় রাখে যাতে তার অপব্যবহার না হয়। এখন আর কেউ হাসছিল না, রাঠোরও হাসলেন না। পুরো ঘরটি এমন উত্তেজনাপূর্ণ হয়ে গেল যেন কেউ শান্ত ঝিলে পাথর ছুঁড়ে মেরেছে। একটি বাচ্চা শুধু কিছু বাক্য দিয়ে ঘরের আবেগ পাল্টে দিয়েছিল। সে দেখানোপনা করেনি, সে অহংকার দেখায়নি, সে শুধু নিজের বাবার সম্পর্কে পুরো সম্মানের সাথে বলছিল এবং সেই জ্ঞান ভাগ করে নিচ্ছিল যা সে বিদ্যুৎহীন সেই রাতগুলোতে পেয়েছিল, যখন তার বাবা কাগজে ছবি আঁকতেন এবং সেই বাচ্চাটি চুপচাপ শুনত আর প্রতিটি ছোট বিষয় মনে রাখত, যাতে স্মৃতির একটি অংশ বজায় থাকে। আমি এখানে সিন্দুক ভাঙার জন্য আসিনি, অর্জুন আগে বলল। আমি এখানে এসেছি কারণ আমার মা আমাকে ভুল করে সাথে নিয়ে এসেছিলেন, যখন দেখাশোনা করার কেউ ছিল না। কিন্তু যদি রাঠোর আঙ্কেল এটা ভাবেন যে আমি একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে বলে আমি কিছু জানি না, তবে আপনি ভুলে গেছেন যে জ্ঞান আয় দেখে বৈষম্য করে না। আর মানুষের আসল মূল্য তার কাছে থাকা টাকায় নয়, বরং তাকে কি শেখানো হয়েছে এবং সে তার ব্যবহার কিভাবে করছে তার উপর নির্ভর করে। সেই সময় কাউকেই একটি বাচ্চা বলে মনে হলো না। তারা একজন এমন ব্যক্তিকে দেখছিল যে সত্যি কথা বলছে, সেই সত্যি যা থেকে পুরো ঘরটি অনেক বছর ধরে বাঁচার চেষ্টা করছিল। একটি বাচ্চা এখনই তাদের মনে করিয়ে দিয়েছিল যে বুদ্ধি, চরিত্র এবং একটি বাবার স্মৃতির মতো জিনিস 100 কোটি টাকা দিয়েও কেনা যায় না। কেউ কিছু বলল না। সেই ভারী পরিবেশে কোনো শব্দ আসলো না, যেখানে শক্তি, অহংকার এবং সুসংস্কারকে একটি বাচ্চার শব্দ দিয়ে চ্যালেঞ্জ জানানো হচ্ছিল। বিক্রম সিং রাঠোর একটি পাথরের মতো দাঁড়িয়েছিলেন। এই সময় কেউই সেই রিয়েল এস্টেট টাইকুনকে চিনতে পারছিল না, যিনি ডজন ডজন বড় ছোট প্রকল্পে কারসাজি করেছিলেন, যিনি টেলিভিশনে দুর্দান্ত ভাষণ দিয়েছিলেন এবং যিনি শুধু একটি কোড দিয়ে অসংখ্য মানুষকে ভয় পাইয়ে দিয়েছিলেন। তিনি অর্জুনকে এক নজরে দেখছিলেন, যেন তিনি কোনো খণ্ডনের অপেক্ষা করছেন, একটি মজার যা সেই তামাশাকে শেষ করে দেয় যার মালিক হওয়ার দাবি তিনি করছিলেন। কিন্তু সেই ছেলেটি মজা করছিল না, তার বলা প্রতিটি শব্দ যুক্তির ওপর ভিত্তি করেছিল এবং এতে সবার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে গেল। তুমি কি বললে যে তুমি জানো আমার সিন্দুক কিভাবে খুলতে হয়? রাঠোর আবার জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর নিচু এবং গভীর ছিল, যেন প্রতিটি শব্দ ওজন করা হচ্ছে। আমি তা বলিনি, অর্জুন মাথা নাড়ল। কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে আমি এর বর্তমান কোড জানি কিনা, তবে আমি জবাব দিতে পারি। ঠিক সেই সময় গুপ্তাজি ধীরে একটি শব্দ করলেন। এটি অসম্ভব। বর্মাজি, যিনি শুরু থেকেই সবথেকে কম কথা বলছিলেন, সোজা হয়ে বসলেন। তার চোখে ক্লান্তির জায়গায় সতর্কতা চলে আসলো। আর রাঠোর, যদিও এখনও নিজের মুখ ঠান্ডা রাখার চেষ্টা করছিলেন, তার হাত পিঠের পেছনে হালকা ঘামতে লাগল। বলো তাহলে, রাঠোর বললেন। তার কণ্ঠস্বর উঁচুতে নয়, কিন্তু পরিষ্কার ছিল। তিনি ভাবছিলেন যে তিনি একটি বাচ্চাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, যেন এটি কেবল মনোযোগ আকর্ষণের জন্য একটি বাচ্চার চাল। কিন্তু তার ভেতরের একটি অংশ অস্পষ্ট এবং অস্থিরভাবে ধীরে ধীরে কাঁপতে লাগল। অর্জুন ধীরে ধীরে সিন্দুকের দিকে এগিয়ে গেল। সেটিকে ছুঁল না, শুধু কন্ট্রোল প্যানেল এবং নিচে লাগানো ধাতব প্লেটটি দেখল, যেখানে পণ্যের কোড লেখা ছিল। এই ধরনের সিন্দুক সে বোঝাতে শুরু করল। সাধারণত প্রস্তুতকারক কর্তৃক একটি অস্থায়ী মাস্টার কোডের সাথে আসে। আমার বাবার নথিপত্র অনুযায়ী ডিফল্ট মাস্টার কোডের গঠন উল্টো সিরিয়াল নম্বর এবং শেষ অঙ্কে একটি ছোট পরিবর্তনের মাধ্যমে তৈরি হয়। সবাই মন দিয়ে দেখছিল, কেউ নড়ল না, কারও এখন হাসার হুঁশ ছিল না। অর্জুন ছোট অক্ষরের সারিটির দিকে ইশারা করল। এর সিরিয়াল নম্বর ৮৪,৭১১। সে এক মুহূর্তের জন্য থামল, এটি নিশ্চিত করার জন্য যে সবাই দেখে নিয়েছে।
একে উল্টে দিলে 01748 হয়। শেষ অঙ্ক 8কে 3 দিয়ে গুণ করলে 24 হয়, যার শেষ অঙ্ক 4। ডিফল্ট মাস্টার কোড প্রথম 4 অঙ্ক এবং শেষ পরিবর্তিত অঙ্ক মিলিয়ে তৈরি হবে, যার ফলাফল হল 01744। যেমনই সংখ্যাগুলো শেষ হল, রাঠোর স্তব্ধ হয়ে গেলেন। তার পুরো শরীর যেন জমে গেল। তিনি সিন্দুকটিকে দেখলেন, তারপর অর্জুনকে। কিভাবে? তুমি এটি কিভাবে জানলে? অর্জুন তৎক্ষণাৎ জবাব দিল না। সে এক পা পিছিয়ে আসল। কারণ আপনি ফ্যাক্টরি থেকে আসা ডিফল্ট কোড পরিবর্তন করেননি। আমার বাবা বলতেন যে 70% গ্রাহক মাস্টার কোড পরিবর্তন করেন না। তারা কেবল ফিঙ্গারপ্রিন্ট বা রোটারি কোডের মতো বাইরে স্তর যোগ করেন এবং ভুলে যান যে ভেতরের অংশ এখনও উন্মুক্ত থাকতে পারে। আর বড় অহংকারী লোকেদের জন্য, যারা নিজের সিন্দুকের প্রদর্শন করতে ভালোবাসেন এবং ভাবেন যে কেবল প্রযুক্তিই সুরক্ষা, তাদের জন্য এটি আরও সহজে হতে পারে। রাঠোর এক পা পিছিয়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কিছু বিড়বিড় করলেন, যা বোঝা গেল না। বাকিরা একে অপরের দিকে তাকাতে লাগল। এখন তারা সেই মজায় অংশীদার ছিল না, বরং একটি মূর্তির পতনের সাক্ষী ছিল। কারণ সেই সিন্দুকটি, যার উল্লেখ অসংখ্য নিবন্ধে সর্বোচ্চ সুরক্ষা প্রযুক্তি হিসাবে করা হয়েছিল, যাকে রাঠোর বুক ঠুকে অভেদ্য বলেছিলেন, এখন একটি 12 বছরের বাচ্চার মাধ্যমে মাত্র 3 মিনিটেরও কম সময়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। কোনো সরঞ্জাম ছাড়াই, হাত না লাগিয়ে, কেবল নিজের প্রয়াত বাবার জ্ঞান এবং ভালোবাসা দিয়ে লালিত বুদ্ধি দিয়ে। আপনার গোপনীয়তা লঙ্ঘন করার কোনো উদ্দেশ্য আমার নেই, আঙ্কেল, অর্জুন ধীরে বলল, কিন্তু তার নজর এখনও সোজা ছিল। আর না আমার টাকা নেওয়ার কোনো ইচ্ছা আছে। আমি শুধু চেয়েছিলাম আপনি এবং বাকি সবাই বুঝুন যে আগের খেলাটি কোনো খেলা ছিল না, বরং একটি পরীক্ষা ছিল। এবং কখনো কখনো যার পরীক্ষা নেওয়া হচ্ছিল সে আমি নই, বরং আপনারা ছিলেন। রাঠোর চুপ হয়ে গেলেন। সেই উক্তিটি তাকে এমন অনুভব করালো যেন সে একটি বড় আয়নায় দেখছে, যা তার নিজের অহংকার, সংকীর্ণতা এবং অন্যদের প্রতি ঘৃণা প্রতিফলিত করছে। সেই ছেলেটি, যাকে সে পরিচ্ছন্নতা কর্মীর ছেলে বলেছিল, সে এখনই তাকে লজ্জিত করেছিল। কিন্তু কোনো অপমান ছাড়া, কোনো তিক্ত শব্দ ব্যবহার না করে সে কেবল সত্য বলেছিল। আর এটাই ছিল সবথেকে বেশি যন্ত্রণাদায়ক। ঘরের হাওয়া এতটা ভারী কখনো হয়নি, কিন্তু হারের কারণে নয়, বরং এজন্যে যে যারা ভাবত তারা সবসময় নিয়ন্ত্রণে আছে, তারা এখনই অনুভব করল যে তারা সেই সব মানুষের সম্পর্কে কিছুই জানে না, যাদের তারা সবসময় নিজের থেকে নিচু ভাবত। বিক্রম সিং রাঠোর চামড়ার চেয়ারে ধাপাস করে বসে পড়লেন, যেন তার শরীর থেকে সাহারা দেওয়ার হাড়গুলোই বেরিয়ে গেছে। সেই আলিশান মিটিং রুম, যা এত বছর ধরে তার ক্ষমতার কেন্দ্র ছিল, এখন হঠাৎ ছোট, সংকীর্ণ এবং দমবন্ধ করা মনে হতে লাগল। ঘরে উপস্থিত ব্যবসায়ীদের চোখের রং বদলে গিয়েছিল। এখন তাদের মধ্যে না ছিল উৎসাহ, না হাসি, আর না সেই উদাসীনতা যা প্রায় দেখা যেত। প্রতিটি মানুষকে এমন লাগছিল যেন তারা এখনই একটি গুলি ছোড়া ছাড়াই ক্ষমতা পরিবর্তন দেখল, যেখানে বিজয়ী ছিল ছেঁড়া চটি এবং ধুলোমাখা মুখ পড়া একটি বাচ্চা। রাঠোর হাত দিয়ে নিজের মুখ ঘষলেন, শান্ত হবার চেষ্টা করে। যদি তুমি সিন্দুকের কোড জানতে, তিনি খসখসে কণ্ঠে বললেন, আর তুমি তা খোলনি, তবে আমি তোমার কাছে একটি ধন্যবাদের ঋণী। তিনি এক মুহূর্তের জন্য থামলেন, তারপর আগে বললেন, আর যেমনটি আমি শুরুতে বলেছিলাম, তোমার 100 কোটি পাওয়ার অধিকার আছে। এই কথাটি সম্মান বাঁচানোর একটি শেষ চেষ্টার মতো লাগল, কিন্তু অর্জুন নড়ল না। সে না খুশি হল আর না প্রস্তাব গ্রহণ করার তাড়া দেখালো। সে শুধু ধীরে ধীরে তার মাথা নাড়ল। আমার 100 কোটি টাকা চাই না। ঘরটি আবার কেঁপে উঠল। এমনকি বর্মাজি, যিনি শুরু থেকেই চুপ ছিলেন, তাকেও আশ্চর্যের সাথে ভুরু কুচকাতে হল। নেবে না? রাঠোর আবার জিজ্ঞেস করলেন, নিজের অবাক হওয়া না লুকিয়ে। না আঙ্কেল, অর্জুন দৃঢ়ভাবে জবাব দিল। কারণ আমি এখানে একটি জুয়া দিয়ে নিজের জীবন বদলাতে আসিনি। আমার সেই টাকা চাই না, বরং আমি চাই যে আপনি 3টি কাজ করুন, যদি আপনি সত্যিই নিজের ভুল শুধরাতে চান। রাঠোর চুপ থাকলেন। তার চোখে এখন আর সেই ঘমন ছিল না, বরং একজন এমন ব্যক্তির নজর ছিল যাকে শোনার জন্য বাধ্য করা হচ্ছিল। বলো, তিনি ধীরে বললেন। অর্জুন সোজা হয়ে দাঁড়াল। তার কণ্ঠস্বর উঁচুতে ছিল না, কিন্তু প্রতিটি শব্দ এতটা পরিষ্কার ছিল যেন সে অনেক আগে থেকেই তৈরি। প্রথম, সে বলল, আমি চাই যে আমার মা লক্ষ্মীজিকে তার আসল যোগ্যতার যোগ্য কাজ দেওয়া হোক। আমার বাবার দুর্ঘটনার পর আমার দেখাশোনার জন্য চাকরি ছাড়ার আগে আমার মা একজন সাহিত্যিকের শিক্ষিকা ছিলেন। তার কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে এবং নেশা আছে।
শুধু জীবন তাকে নিচে ঠেলে দিয়েছিল, কিন্তু তিনি কখনো জ্ঞান ছাড়েননি। এখন প্রতিদিন টয়লেট পরিষ্কার করানোর পরিবর্তে আমি চাই যে আপনি তাকে তার ক্ষমতা অনুযায়ী একটি পদ দিন। দয়ার কারণে নয়, বরং এ কারণে যে তিনি এর যোগ্য। রাঠোর লক্ষ্মীর দিকে তাকালেন, যে দেয়াল এবং নিজের মোছার গাড়ির মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে জল কখন থেকে বইতে শুরু করেছিল। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার পুরো শরীর কাঁপছিল। নিজের পুরো কর্মজীবনে সে কখনো ভাবেনি যে একদিন তার ছেলে লোকেদের তার আসল মূল্য দেখাবে। চাকরির আবেদন দিয়ে নয়, বরং অটুট বিশ্বাস দিয়ে। দ্বিতীয়, অর্জুন তার শান্ত নজর বজায় রেখে আগে বলল, আমি চাই যে আপনি এবং এখানে উপস্থিত সব আঙ্কেলরা মিলে কোম্পানির মজুর, পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য নিম্নবিত্ত কর্মচারীদের সন্তানদের জন্য একটি বৃত্তি তহবিল স্থাপন করবেন। এটি খবরের কাগজে ছাপা হওয়া কয়েক লাখের কোনো আনুষ্ঠানিক বৃত্তি নয়, বরং একটি বাস্তব কার্যক্রম হোক, যা টিউশন ফি, পড়াশোনা সামগ্রী, দক্ষতা বৃদ্ধির ক্লাস এবং নির্দেশিকা প্রদান করবে, যাতে আমার মতো বাচ্চারা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। কেউ হাসল না। কিছু মানুষ মাথা নিচু করে নিল। এই চিন্তা, যা একটি স্বপ্ন মনে হচ্ছিল, একটি 12 বছরের বাচ্চার মুখ থেকে বেরোল, এবং এখন এটি আর স্বপ্ন রইল না। এটি একটি নিরেট প্রস্তাব ছিল, যার একটি লক্ষ্য ছিল, একটি পরিকল্পনা ছিল এবং একটি নৈতিক ওজন ছিল, যা তারা অস্বীকার করতে পারছিল না। আর শেষ, অর্জুন তার কণ্ঠস্বর নিচু করে নিল, কিন্তু তার চোখে এখনও সেই তীক্ষ্ণতা ছিল। আমি চাই যে আপনি আপনার সিন্দুকের কোড বদলে দিন। রাঠোর নিজের চোখের পলক ফেললেন। কেউ বুঝল না যে এত ছোট একটি অনুরোধ উপরের দুটি বড় প্রস্তাবের সমান কেন রাখা হলো। কেন? তিনি নিজের কৌতূহল না লুকিয়েই জিজ্ঞেস করলেন। কারণ এখন আমি পুরনো কোডটি জানি, অর্জুন শুধু এতটুকু বলল। আর যদি আমার মতো একটি বাচ্চা এর হদিস পেতে পারে, তবে কোনো গ্যারেন্টি নেই যে অন্য কেউ তা করতে পারবে না, শুধু ভুল উদ্দেশ্য নিয়ে। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর আগে বলল, আমি আপনার থেকে কিছু নিতে চাই না, কিন্তু আমি চাই যে আপনি বুঝুন, সুরক্ষা বাইরের আবরণে নেই, বরং ত্রুটিগুলোর মোকাবিলা করার সাহসে থাকে। আর এটি শুধু সিন্দুকগুলোর জন্যই সত্যি নয়। রাঠোর চুপচাপ বসে থাকলেন। তার মাথায় এই সময় প্রকাশ হয়ে যাওয়ার লজ্জা নয়, বরং একটি অদ্ভুত অসহায়ত্বের অনুভূতি ছিল। যখন সে অনুভব করল যে আসল পরীক্ষা তারই হচ্ছিল, ব্যবসার ক্ষমতার নয়, বরং চরিত্রের। আমি রাজি, তিনি কিছু ভারী সেকেন্ডের পর বললেন। আমি 3টি কাজই করব, এজন্য নয় যে তুমি খেলা জিতেছ, বরং এজন্য যে তুমি সঠিক। 30 বছরেরও বেশি ব্যবসায়িক জীবনে প্রথমবার বিক্রম সিং রাঠোর অনুভব করলেন যে তিনি হেরে গেছেন। এটি কোনো নিলামে বা কোটি কোটির চুক্তিতে পাওয়া হারের মতো নয়। এমন হার তিনি আগেও সয়েছেন এবং তারপর মাথা তুলে এগিয়ে গেছেন। যে অনুভূতি এই সময় তাকে ঘিরে ধরছিল, তা ছিল একটি গভীর বিঁধে থাকা এবং কঠিনভাবে কাটিয়ে ওঠার মতো হার। একটি বাচ্চার কাছে চরিত্রে হার। তিনি একটি পয়সাও হারাননি। সিন্দুক এখনও বন্ধ ছিল, সম্পত্তি সুরক্ষিত ছিল এবং মিডিয়াতে তার সম্মান এখনও খারাপ হয়নি, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। এমন কিছু যা তিনি দীর্ঘ সময় ধরে মিথ্যা জৌলুস, প্রশংসাভরা নিবন্ধ এবং অন্যদের ছোট করার মতো শক্তি দিয়ে বানিয়েছিলেন। আর আজ একটি কিশোর ছেলে তাকে খালি গ্লাসের মতো ভেঙে দিয়েছিল। তিনি অর্জুনকে দেখলেন। বাচ্চাটি এখনও সেখানেই দাঁড়িয়েছিল, না গর্বে মাথা তুলে আর না বিনম্রতায় নুয়ে। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে যা করেছে তা স্বাভাবিক ছিল, যেমন একজন আজ্ঞাবহ ছেলের উচিত তার মায়ের অপমানে কথা বলা, যেমন একজন ভালো ছাত্রের উচিত তার শিক্ষকের ভুল ধারণায় কথা বলা। কোনো দেখানোপনা নেই, কোনো দাবি নেই, শুধু যা সঠিক তা বলা। এই সারল্যই রাঠোরকে নির্বাক করে দিল, কারণ তার মাথায় আজ পর্যন্ত কোনো কিছুই সহজ ছিল না। প্রতিটি জিনিসের একটি দাম ছিল, একটি শ্রেণী ছিল, একটি লাভ ছিল। আর অর্জুন, সে শুধু সঠিক জিনিসের সম্মান করার জন্য কাজ করেছে। তোমার নাম কি? তিনি কিছুক্ষণ নীরবতার পর জিজ্ঞেস করলেন। অর্জুন, সে জবাব দিল। পুরো নাম রমেশ কুমার অর্জুন। আমার বাবা। রাঠোর ইতস্তত করলেন। রমেশ কুমার। অর্জুন তৎক্ষণাৎ বলল, কোনো গর্ব বা দেখানোপনা ছাড়াই, শুধু একটি সত্য হিসেবে। আমার বাবা টেক সিকিউর সলিউশনে প্রধান সুরক্ষা ইঞ্জিনিয়ার ছিলেন। 2 বছর আগে একটি সুরক্ষা কক্ষের সিস্টেম পরীক্ষা করার সময় বিদ্যুতের একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রাঠোর মাথা নাড়লেন। তার কপালে ভাঁজ পরিষ্কার দেখা যাচ্ছিল। এই কাহিনী তিনি কোথাও ভাষা পড়েছিলেন।
শিল্পে হাজার হাজার অন্যান্য দুর্ঘটনার মতো আরও একটি দুর্ঘটনা যা চুপচাপ কেটে গিয়েছিল এবং কেউ মনোযোগ দেয়নি। কিন্তু এখন তিনি তার জীবন্ত ফল, ছেলের শান্ত চোখ এবং বিধবা স্ত্রীর চোখে আটকে থাকা কান্নার মুখোমুখি হচ্ছিলেন। তখন তিনি নিজেকে খুব ছোট অনুভব করলেন। একজন ইঞ্জিনিয়ারের মৃত্যুর সামনে নয়, বরং সেই মানুষটির উত্তরাধিকারের সামনে। একটি এমন উত্তরাধিকার যা না ব্লুপ্রিন্টে ছিল, না কোম্পানির রেকর্ডে, বরং সেই বাচ্চার স্মৃতি এবং চরিত্রে গভীরভাবে খোদাই করা ছিল, যা তার সামনে দাঁড়িয়েছিল। আমি ভুল ছিলাম, রাঠোর বললেন, যেন তিনি তার বুক থেকে একটি পাথরের বোঝা নামালেন। আমি ভাবতাম যে আমি সব কিছু জানি, কিন্তু সবথেকে সহজ জিনিসটিই দেখতে পাইনি। আমি ভাবতাম যে আমি তোমাকে একটি শিক্ষা দিচ্ছি, কিন্তু আসলে আমারই শেখার দরকার ছিল। ঘর এখনও শান্ত ছিল, কিন্তু এবার এটি এক আলাদা ধরনের নীরবতা ছিল। এখন আর লজ্জাবোধ বা অস্বস্তি ছিল না, বরং এটি ছিল জাগরণের নীরবতা। যে পুরুষরা একসময় বিক্রম সিং রাঠোরের কাছের বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার ছিলেন, তারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। এখন তাদের মধ্যে শক্তিমানদের একতা ছিল না, বরং নিজেকে আয়নায় দেখার মতো নজর ছিল। একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলের মজা উড়িয়েছিলেন, একজন অপমানের ভিডিও বিনোদনের জন্য বানিয়েছিলেন, একজন নিজেকে সমাজের শিখর মনে করেছিলেন। আজ তারা সবাই উন্মোচিত হয়ে গিয়েছিলেন, মিডিয়া দ্বারা নয়, বরং একটি 12 বছরের বাচ্চার নির্মল আপসীন পবিত্রতা দিয়ে। রাঠোর লক্ষ্মীর দিকে ফিরলেন, সেই মহিলা যার উপর তিনি চিৎকার করেছিলেন, যাকে তিনি পুরো অধিকার সম্পন্ন ঘরের সামনে নিজের বেতন বলার জন্য বাধ্য করেছিলেন। লক্ষ্মীজি, তিনি নিচু কণ্ঠে বললেন, আমি ক্ষমা চাইছি। লক্ষ্মী থেমে গেল, তার চোখ বড় হয়ে গেল। নিজের পুরো পেশাগত জীবনে সেই শ্রেণীর কোনো ব্যক্তি তার কাছে কখনো ক্ষমা চায়নি। এজন্য নয় যে তার কখনো অপমান হয়নি, বরং এজন্য যে তারা কখনো নিজেদের বলা শব্দগুলোকে অপমান মনেই করেনি। সে কিছু বলতে চাইছিল, কিন্তু তার গলা ধরে এলো। রাঠোর আগে বললেন, কাল থেকে আপনি আর পরিষ্কার করবেন না। আমি মানব সম্পদ বিভাগের সাথে সরাসরি আপনার সাক্ষাৎকারের ব্যবস্থা করব, অভ্যন্তরীণ প্রশিক্ষণ সমন্বয়কারী, ইন্টারনাল ট্রেনিং কোঅর্ডিনেটর পদের জন্য। যদি আপনি রাজি থাকেন তবে সেই পদটি আপনার। এটি কোনো দয়া নয়, বরং এ কারণে যে আপনি সক্ষম। তারপর তিনি অর্জুনের দিকে ফিরলেন। আর বাকি দুটি কথার জন্য আমি এই সপ্তাহেই তোমার সাথে পরিকল্পনা করা শুরু করে দেব। বৃত্তি তহবিলের নাম রমেশ কুমারের নামে হবে, যদি তুমি রাজি হও। অর্জুন নিজের মায়ের দিকে তাকাল। লক্ষ্মীর মুখ এমনভাবে উজ্জ্বল হয়ে উঠল যা আগে কখনো হয়নি। সে মাথা নাড়ল এবং সেই মুহূর্তেই বিক্রম সিং রাঠোর জানতে পারলেন যে নিজের জীবনে প্রথমবার তিনি হালকা অনুভব করছেন। ক্ষমা পাওয়ার কারণে নয়, বরং এ কারণে তিনি প্রথমবার আবার মানুষ হতে শিখেছেন। 3 দিন পর রাঠোর এস্টেটসের সদর দপ্তরের বিল্ডিংটি লোকারণ্য ছিল। মূল গেট, যা সাধারণত কেবল ড্রাইভারদের দ্বারা খোলা দরজার লাক্সারি গাড়ির জন্য সংরক্ষিত থাকত, আজ প্রেস, মিডিয়া এবং কৌতূহলী সাধারণ মানুষে ঘেরা ছিল। একজন গরিব ছেলে এবং রিয়েল এস্টেট টাইকুন বিক্রম সিং রাঠোরের মাঝের কথোপকথনের খবর সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। সেই সাক্ষাতের শেষ অংশটি রেকর্ড করা ভিডিও, যাতে অর্জুন সিন্দুকের কোট জোরে পড়ল এবং রাঠোর চুপচাপ মাথা নিচু করে নিলেন, তা মাত্র 48 ঘণ্টায় 20 লাখের বেশি ভিউ অর্জন করে নিয়েছিল, যার ফলে মিডিয়াকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হতে হল। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো বিষয় এটি ছিল না যে একটি ছেলে সিন্দুকের কোট জানত, বরং এটি ছিল যে রাঠোর ক্ষমা চাওয়ার জন্য প্রকাশ্যভাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করার ঘোষণা করেছিলেন। এই অনুষ্ঠানটি 12 তলার সবথেকে বড় প্রেক্ষাগৃহে আয়োজন করা হলো, যা আগে কেবল বড় চুক্তিতে স্বাক্ষর করার এবং শেয়ার হোল্ডারদের বৈঠকের জন্য সংরক্ষিত ছিল। মঞ্চ সাদামাটা ছিল, না কোনো রঙিন ব্যানার, না কোনো পেশাদার সঞ্চালক। বিক্রম সিং রাঠোর মাঝখানে বসেছিলেন এবং তার দুই পাশে লক্ষ্মী ও অর্জুন ছিল। তিনজনই সাধারণ পোশাক পরেছিলেন, যা কর্পোরেট অনুষ্ঠানে সাধারণত দেখা যায় না। রাঠোর রোলেক্স ঘড়ি পরেননি, না রেশমের টাই বেঁধেছিলেন, শুধু একটি সাদা শার্ট পরেছিলেন যার হাতা গোটানো ছিল। কিন্তু যা পুরো প্রেক্ষাগৃহকে স্তব্ধ করে দিল তা ছিল তার চোখ। এখন তাতে অহংকার ছিল না, না কোনো আত্মরক্ষা, বরং ছিল একজন এমন মানুষের নগ্নতা যে ভুল স্বীকার করতে শিখছে। আপনাদের সবাইকে স্বাগত। রাঠোর নিজের নিচু এবং গভীর কণ্ঠে বলতে শুরু করলেন, আমি বিক্রম সিং রাঠোর, যাকে আপনারা সবাই এত বছর ধরে একজন সফল ব্যবসায়ী, একজন কৌশলগত বিনিয়োগকারী এবং একজন অনুপ্রেরণার উৎস হিসেবে জানেন।
কিন্তু আজ আমি সেই ভূমিকায় এখানে নেই। আমি এখানে একজন এমন ব্যক্তি হিসেবে আছি যে ভুল করেছে। পুরো প্রেক্ষাগৃহ শান্ত হয়ে গেল। সাংবাদিকরা তাদের কলম নিচে রাখলেন, ল্যাপটপে টাইপ করা বন্ধ করে দিলেন এবং সোজা মঞ্চের দিকে ফিরলেন। আমি নিজের শক্তির ব্যবহার একজন মাকে অপমানিত করার জন্য করেছি, একটি বাচ্চাকে বিনোদনের মাধ্যম বানিয়েছি। আমি ভুলে গিয়েছিলাম যে একজন পরিচ্ছন্নতা কর্মীর উর্দির পেছনে একজন মানুষ থাকে, এবং আমি এই ভুল ধারণায় ছিলাম যে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, এমনকি অন্যের আত্মসম্মানকেও। তিনি থামলেন, অর্জুনের দিকে ফিরলেন। কিন্তু তারপর একটি বছরের ছেলে, যাকে আমি কখনো শোনার মতো যোগ্য মনে করিনি, আমাকে সত্য দেখালো। ঘুষি দিয়ে নয়, চোখের জলে নয়, বরং শান্তি, বুদ্ধি এবং সাদাসিধে নৈতিকতা দিয়ে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি অর্জুন, এবং আমি আপনার মা লক্ষ্মীজির কাছেও ক্ষমা চাইছি, কারণ আমি আপনাদের আসল মূল্য দেখিনি। লক্ষ্মী শান্ত থাকার চেষ্টা করল। তার সামনে ডজন ডজন ক্যামেরা ছিল, শত শত চোখ তাকে দেখছিল, কিন্তু সবকিছুর উপরে তার পাশে তার ছেলে ছিল, যে তা করে দেখিয়েছিল যা সে নিজের স্বপ্নেও কখনো ভাবেনি। সবথেকে শক্তিশালী ব্যক্তিকে সত্যের সামনে মাথা নত করতে বাধ্য করে দিল। তালির শব্দ শুরু হলো। প্রথমে সামান্য কিছু, তারপর ধীরে ধীরে তা এক দীর্ঘ করতালিতে বদলে গেল। কিছু সাংবাদিক দাঁড়িয়ে 2 হাতে তালি বাজালেন, ক্ষমার জন্য নয়, বরং ক্ষমা চাওয়ার সাহসের জন্য। এমন একটি যুগে যেখানে প্রতিটি ক্ষমার সাথে উকিল, পিআর এবং কৌশলগত সমর্থন আসে, আজকের এই সারল্য একটি ইতিবাচক ধাক্কা ছিল। যখন তালি শান্ত হল তখন রাঠোর আগে বললেন, আমি একটি ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা করতে চাই, যা পরিচালক মণ্ডলী বা শেয়ার হোল্ডারদের দ্বারা চাপানো নয়। এটি আমার নিজস্ব পছন্দ, সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে যা আমি এখনই শিখেছি। তিনি নিজের ব্রিফকেস থেকে কাগজের একটি বান্ডিল বের করলেন এবং অর্জুনের সামনে রেখে দিলেন। এটি রমেশ কুমার স্কলারশিপ ফান্ডের প্রতিষ্ঠার চুক্তি, যার নাম রাখা হয়েছে অর্জুনের বাবার নামে, একজন নিরাপত্তা প্রকৌশলী যিনি কাজের সময় একটি দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়েছিলেন, কিন্তু নিজের ছেলের জন্য জীবনের এমন কিছু মূল্যবোধ রেখে গেছেন যা পরিমাপ করা যায় না। এই তহবিল রাঠোর গ্রুপের শ্রমিকদের পাশাপাশি আমাদের ইকোসিস্টেমের সাথে যুক্ত কোম্পানিগুলোতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মীদের সন্তানদের সম্পূর্ণ টিউশন ফি, বইপত্র, দক্ষতা উন্নয়ন ক্লাস এবং কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের অর্থায়ন করবে। সাংবাদিকরা অবাক হয়ে গেলেন। কেউ কেউ নিজেদের ক্যামেরা নামিয়ে রেখে দ্রুত নোট নিতে শুরু করলেন। একজন তরুণ নারী সাংবাদিক কেঁদে ফেললেন। এই তহবিলে প্রাথমিক পুঁজি হিসাবে 100 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা আমি ব্যক্তিগতভাবে স্থানান্তর করব, এবং এটি আমার একার নিয়ন্ত্রণে থাকবে না। আমি তহবিলের তদারকি কমিটিতে শ্রমিকদের প্রতিনিধি, শিক্ষকদের প্রতিনিধি এবং স্বয়ং অর্জুনকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি। অর্জুন নিজের চোখ বড় বড় করে তাকালো। সে কখনো ভাবেনি যে তাকে এতটা বিশ্বাস করা হবে, কিন্তু যখন সে নিজের মায়ের দিকে তাকালো এবং লক্ষ্মীকে হাসতে দেখল, তখন তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল যে সে মানা করতে পারবে না, সম্মানের জন্য নয়, বরং এজন্য যে তার ওপর তার প্রয়াত বাবার একটি ঋণ ছিল, যিনি তাকে শিখিয়েছিলেন, বেটা, যদি তুমি সুযোগ পাও তবে শুধু নিজের কথা ভেবো না। আর যেখানে আমার কথা, রাঠোর একটি দীর্ঘশ্বাস নিলেন। আজ থেকে আমি 3 মাসের জন্য আমার কার্যনির্বাহী পদ থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছি, যাতে অভ্যন্তরীণ সংস্কার প্রক্রিয়ায় মনোনিবেশ করতে পারি। জনমতের চাপে নয়, বরং এজন্য যে আমাকে আবার মানুষ হতে শেখার জন্য সময় চাই। প্রেস কনফারেন্সের কিছু সময় পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল। অর্জুন, রমেশ কুমার তহবিল এবং 100 কোটি টাকা সত্য কিনতে পারে না, এই শব্দগুলো ট্রেন্ডিং টপিকের শীর্ষে পৌঁছে গেল। পুরো ঘটনাটি রেকর্ড করা ভিডিও, যা রাঠোর গ্রুপের অফিসিয়াল মিডিয়া চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছিল, তা দ্রুত ছড়িয়ে পড়ল। এক রাতেরও কম সময়ে 28 মিনিটের সেই ক্লিপটি 50 লাখের বেশিবার দেখা হয়েছে। লক্ষ লক্ষ কমেন্ট আসলো এবং বড় সংবাদপত্র, ইউটিউব চ্যানেল, তেমনকি সেলিব্রিটিদের দ্বারা এর বিশ্লেষণ এবং অংশগুলো শেয়ার করা হলো। কিন্তু বিশেষ বিষয়টি ছিল এই যে ভিডিওর বিষয়বস্তুকে বিকৃত করে উপস্থাপন করা হয়নি, যা আগে অনেক ক্ষেত্রে হয়েছে। এর বিপরীতে লক্ষ্মীর ক্যামেরার সামনে কাপা চোখ থেকে শুরু করে বিক্রম সিং রাঠোরের চুপচাপ মাথা নিচু করার ধরন এবং সর্বোপরি অর্জুনের অবিশ্বাস্য শান্ত ভাব দর্শকদের নজর সরাতে দেয়নি। কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো নাটকীয়তা ছিল না, কোনো সহানুভূতি পাওয়ার মতো চোখের জল ছিল না, শুধু নগ্ন সত্য এবং আত্মসম্মানের আভা সেই জায়গায় ছিল যেখানে কেবল শীতলতার আশা করা হচ্ছিল। কমেন্টের বন্যা বয়ে গেল।
একজন নার্সারি স্কুলের শিক্ষিকা লিখেছেন, অর্জুনকে নিজের মায়ের রক্ষা করতে দেখে একজন মা হিসেবে আমার এতটা গর্ববোধ আগে কখনো হয়নি। একজন তরুণ উদ্যোক্তা শেয়ার করেছেন, এটি নেতৃত্ব ও নৈতিকতার ওপর একটি কেস স্টাডি। আমি আমার কর্মীদের অনুপ্রেরণামূলক লিডারশিপ কোর্সের বদলে এই ভিডিওটি দেখাবো। তবে সবকিছু সমর্থনে ছিল না। কিছু বেনামি লোক তিক্ত কমেন্টও করল। এটি দেউলিয়া হতে যাওয়া একটি কোম্পানির সির্ফ পিআর স্ট্যান্ড। কেউ কেউ সন্দেহ প্রকাশ করল, একটি ছোট বাচ্চা সিন্দুকের কোড কিভাবে জানতে পারে। হয়তো এটি একটি পূর্ব পরিকল্পিত নাটক। তবুও সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া সেই জায়গা থেকে আসলো যেখান থেকে কেউ আশা করেনি, রাঠোর গ্রুপের ভেতর থেকে। আগামী কয়েকদিনে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ক্যান্টিন বিভাগের অনেক কর্মচারী রাঠোর দ্বারা শুরু করা অভ্যন্তরীণ সক্ষমতা পুনর্মূল্যায়ন প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আবেদন করলেন। কেউ বেতন বৃদ্ধির দাবি করেননি, কেউ পদোন্নতি চাননি। তারা শুধু একটি জিনিস চেয়েছিলেন, মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার অধিকার। একজন নাইট সিকিউরিটি গার্ড ম্যানেজমেন্টকে একটি ইমেল পাঠালেন, যাতে ঝুঁকি ব্যবস্থাপনায় রিস্ক ম্যানেজমেন্ট তার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট যুক্ত ছিল, যা তিনি 4 বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। ক্যান্টিনে কাজ করা একজন মহিলা, যিনি আগে একটি 5 স্টার হোটেলের শেফ ছিলেন, তিনি অফিস কর্মীদের জন্য একটি পুষ্টিকর খাবারের মেনু সংস্কারের প্রস্তাব পেশ করলেন। এমনকি মিটিং রুম পরিষ্কার করার মহিলা, যাকে 3 বছর ধরে ভুল নামে ডাকা হতো, তিনিও কোম্পানি স্পন্সর করা সফট স্কিলস কোর্সের জন্য সাহস করে রেজিস্ট্রেশন করলেন। এই কারণে যে তিনি সেই সব মানুষদের আরও ভালোভাবে বুঝতে পারেন যাদের তিনি প্রতিদিন সেবা করেন। এই প্রভাব কোম্পানির সীমানার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ল। রাঠোর গ্রুপের কিছু অংশীদার প্রতিষ্ঠান রমেশ কুমার তহবিলের মডেল সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ করতে শুরু করল। অন্য কর্পোরেশনের পরিচালনা পর্ষদের কিছু সদস্য, যারা একসময় রাঠোরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তারা প্রকাশ্যে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিলেন, হয়তো এখন আয়নায় নিজেদের দেখার সময় এসেছে। ইতিমধ্যে রাঠোর নিজে প্রেস কনফারেন্সের পর প্রায় সব জনসম্মুখে আসা কার্যক্রম থেকে গায়েব হয়ে গেলেন। তিনি খবরের কাগজে আসলেন না, সাক্ষাৎকার দিলেন না এবং প্রতি বছরের মতো বার্ষিক সম্মেলনেও অংশ নিলেন না। তাকে কেবল একবার দেখা গিয়েছিল, যখন তিনি একটি স্কুলে প্রথম স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মী এবং অর্জুনের সাথে চুপচাপ দাঁড়িয়েছিলেন। কোনো ক্যামেরা ছিল না, কোনো মিডিয়া ছিল না, শুধু নতুন স্কুল ব্যাগ, কাগজের ঘ্রাণওয়ালা বই এবং উজ্জ্বল চোখের বাচ্চারা ছিল। কিন্তু আরও একটি জায়গা ছিল যেখানে মানুষ এখনও রেগেছিল। এলিট এন্টারপ্রেনার্স ক্লাব নামক একটি প্রাইভেট চ্যাট গ্রুপে যে সদস্যরা রাঠোর কর্তৃক অর্জুনকে চ্যালেঞ্জ জানানোর সময় হেসেছিলেন, তারা এখন ফুঁসছিলেন। আমরা একটা ভিখারি বাচ্চার জন্য হাসির পাত্র হচ্ছি, একজন লিখল। রাঠোর নিজেকে একজন কাগজে হিরো বানাচ্ছে। যদি এসব চলতে থাকে তবে আমাদের সম্মানও নিচে নেমে যাবে, অন্য একজন মেসেজ পাঠালো। সেদিনের ক্লিপ মনে আছে? আমার কাছে এখনও একটি ব্যক্তিগত রেকর্ডিং আছে। যদি প্রয়োজন হয় তবে কিছু এডিট করা অংশ সঠিক সময়ে প্রকাশ করে পুরো গল্পটিকে একটি তামাশায় পরিণত করা কঠিন হবে না। পরিবর্তনের ঢেউ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কোনো ঢেউই পাথরকে আঘাত করা ছাড়া শান্ত হয় না। যখন সাধারণ মানুষ উৎসাহিত ছিল, যখন অদৃশ্য মানুষেরা দৃশ্যমান হতে শুরু করেছিল, তখন একটি অন্ধকার কোণে অন্য শক্তিশালী হাতগুলো সক্রিয় হতে শুরু করেছিল, পরিবর্তনের জন্য নয়, বরং যা কিছু পরিচিত ছিল তাকে শক্ত করে ধরে রাখার জন্য। তখনই বিক্রম সিং রাঠোর উপলব্ধি করলেন যে এই লড়াই একটি ক্ষমার পর শেষ হয়ে যায়নি, এটি তো মাত্র শুরু হয়েছিল। 16 তলার সেই এলাকা, যাকে আগে ঠাট্টা করে সহায়ক প্রশাসনিক এলাকা বলা হতো, হঠাৎ কোম্পানির সবচেয়ে ব্যস্ত জায়গায় পরিণত হলো। কারণ সেখানে কোনো নতুন মিটিং রুম বা ক্যান্টিন আপগ্রেড করা হয়নি, বরং সেখানে একটি অভ্যন্তরীণ প্রতিভা, অভ্যর্থনা ও বিকাশ কক্ষ উদ্বোধন করা হয়েছিল। এটি সংস্কার পরিকল্পনার প্রথম উদ্যোগ ছিল, যা লক্ষ্মী এবং অর্জুন প্রস্তাব করেছিল এবং রাঠোর তৎক্ষণাৎ অনুমোদন দিয়েছিলেন। ঘরের নামটা খুব জাঁকজমকপূর্ণ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি পুরনো স্টোর রুমকে নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছিল। এতে কিছু পুরনো টেবিল এবং চেয়ার, একটি বড় হোয়াইট বোর্ড এবং আইটি বিভাগ থেকে দান করা একটি ল্যাপটপ ছিল। কিন্তু যে জিনিসটি সেই ঘরকে বিশেষ করে তুলেছিল তা হলো সেই সব মানুষ, যারা প্রথমবার সেখানে মূল্যবান ব্যক্তি হিসেবে পা রাখার সাহস করছিল, নেপথ্যের কোনো অংশ হিসেবে নয়। ঘরের দরজায় কড়া নাড়া প্রথম ব্যক্তি ছিলেন নাইট শিফট সিকিউরিটি গার্ড শ্রীমান সিং। তিনি দ্বিধার সাথে কাগজের একটি বান্ডিল টেবিলে রাখলেন। এটি বিদেশ থেকে প্রাপ্ত তার ডিগ্রির স্ক্যান কপি ছিল। ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে ঝুঁকি ব্যবস্থাপনায় মাস্টার ডিগ্রি। মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বীমা কোম্পানির জন্য পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।
কিন্তু নিজের অসুস্থ মায়ের দেখাশোনার জন্য দেশে ফেরার পর তাকে বয়স এবং অতিরিক্ত যোগ্যতার কারণে চাকরি দেওয়া হয়নি। অর্জুনই সেই প্রথম ব্যক্তি ছিল যে জিজ্ঞাসা করল, সিং আঙ্কেল, আপনি কি আমাদের পুরো বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থার একটি ম্যাপ তৈরি করতে সাহায্য করতে পারেন? এবং সেই পরামর্শ দিল, আঙ্কেল, আপনার নতুন সিকিউরিটি গার্ডদের জন্য একটি স্কিল ক্লাসও নেওয়া উচিত। আমাদের জ্ঞান ভাগ করা উচিত, তা নিজের কাছেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কিছুদিন পর নিচতলার কফি কাউন্টারের দায়িত্বে থাকা গীতাজিও সেই ঘরে আসলেন। তার হাতে একটি নোটবুক ছিল, যার লেখা এবং হাতে আঁকা ছবিতে ঠাসা ছিল। জানা গেল যে তিনি আগে দিল্লির একটি বড় রেস্টুরেন্টে মেনু তৈরির প্রধান শেফ ছিলেন, যিনি বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন খাবার ডিজাইন করতেন। মহামারীর কারণে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে তিনি জীবিকার প্রয়োজনে মুম্বাই চলে আসেন। আমার কাছে কোম্পানির কর্মীদের জন্য একটি সুপার ফাস্ট, সুপার ক্লিন এবং সুপার সস্তা খাবারের চেন তৈরির পরিকল্পনা আছে, তিনি বললেন। তার চোখ জলজল করছিল। বিলাসবহুল কিছু নয়, শুধু তারা যদি প্রতি রাতে ইনস্ট্যান্ট নুডলস না খায় তবেই আমি খুশি হব। তৃতীয় ব্যক্তি ছিলেন 10 তলার পরিচ্ছন্নতা কর্মী শর্মাজে। বয়স প্রায় 60 বছর, কুঁজো পিঠ, খসখসে গলা। কিন্তু তিনি 20 বছর ধরে একটি বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসাবে কাজ করেছিলেন। যখন জিজ্ঞাসা করা হলো যে তিনি কেন এই পেশা ছাড়লেন, তিনি শুধু হাসলেন। আমি ছাড়িনি, শুধু সমাজ আমাকে ভুলে গেছে। যখন জানা গেল যে কোম্পানির কর্মক্ষেত্রে সৌজন্যমূলক আচরণ প্রোগ্রামের জন্য কন্টেন্ট রাইটার দরকার, তখন লক্ষ্মী কোনো দ্বিধা ছাড়াই শর্মাজিকে কোর্স তৈরির কাজ সঁপে দিল। 2 সপ্তাহেরও কম সময়ে আভ্যন্তরীণ প্রতিভা কক্ষটি সেই সব কর্মীদের কাছ থেকে 40টিরও বেশি আবেদন পেল, যাদের এ যাবৎকাল কেবল পরিষ্কার করা, দরজায় পাহারা দেওয়া, রান্না করা বা গেট পাহারা দেওয়ার যোগ্য বলে মনে করা হতো। তারা পদ চাইতে বা বেতন বাড়াতে আসেননি, বরং এটি চাইতে এসেছিলেন যে তাদের সেটা করতে দেওয়া হোক যা করার জন্য তারা এতদিন ধরে ইচ্ছুক ছিলেন। কোম্পানির পরিবেশ বদলাতে শুরু করল। যে চোখগুলো আগে একে অপরকে উপেক্ষা করত, এখন তা থেমে মাথা নেড়ে হাসতে শুরু করল। ড্রাইভার রিসেপশনিস্টকে গাড়ি কোথায় জিজ্ঞাসা করার বদলে আপনি কেমন আছেন বলে কথা বলা শুরু করল। 12 তলার পরিচ্ছন্নতা কর্মীকে মিডিয়া টিমের মিটিংয়ে শুধু এ কারণে আমন্ত্রণ জানানো হলো যাতে তিনি নতুন নিয়মের ওপর নিজের মতামত দিতে পারেন। কিন্তু তার চোখে যে গর্ব ছিল তা হয়তো 10 বছরেও কেউ দেখেনি। এই পরিবর্তন কোনো আদেশ থেকে নয়, বরং দৃষ্টিভঙ্গি বদলানোর ফলে এসেছিল। যেখানে আগে নিম্নস্তরের কর্মীদের সেফ খরচ হিসাবে দেখা হতো, এখন তাদের বিনিয়োগ করার মতো সম্পদ হিসাবে দেখা হতে লাগল। প্রতিটি মানুষ ছিল একটি ধাঁধার টুকরো, এবং কোনো একটি টুকরো ছাড়া সিস্টেম কখনোই পূর্ণ হতে পারত না। এই দিনগুলোতে অর্জুন তার মায়ের মৌন সমর্থনে অব্যবহৃত থাকা সম্ভাব্য মানব সম্পদের একটি মানচিত্র তৈরি করতে শুরু করল, যা আভ্যন্তরীণ রেকর্ড, সরাসরি সাক্ষাৎকার এবং ক্যান্টিন, করিডোর ও পার্কিং লটে হওয়া অনানুষ্ঠানিক কথাবার্তা থেকে সংগ্রহ করা হয়েছিল। সে কোনো ম্যানেজার ছিল না, কিন্তু সে অন্য কারো চেয়ে ভালো বুঝত যে উপেক্ষা করা এবং একটি অতিরিক্ত বস্তু হিসাবে গণ্য হওয়ার অনুভূতি কেমন হয়, এবং সে প্রতিজ্ঞা করেছিল যে সে কাউকেই সেই অনুভূতির সাথে বাঁচতে দেবে না। বিক্রম সিং রাঠোর সাময়িকভাবে পথ থেকে সরে দাঁড়ালেও সবকিছু চুপচাপ লক্ষ্য করছিলেন। একদিন তিনি অর্জুনকে একটি ব্যক্তিগত ইমেল পাঠালেন, যাতে শুধু একটি লাইন ছিল, হয়তো আমারও আভ্যন্তরীণ প্রতিভা কক্ষে একটি ইন্টারভিউয়ের জন্য আবেদন করা উচিত। কে জানে, আমিও হয়তো কিছু কাজের লোক হিসাবে প্রমাণিত হব। অর্জুন পরে হাসল, জয়ের খুশিতে নয়, বরং এজন্য যে সে বুঝতে পারল যখন শীর্ষে বসা ব্যক্তিও নিচে নেমে এসে সমতা শিখতে শুরু করে, তখনই আসল পরিবর্তন শুরু হয়। এক সোমবার সকালে রাঠোর গ্রুপের সদর দপ্তরের শীর্ষতলায় পরিবেশটা কিছু অন্যরকম ছিল। লম্বা মিটিং টেবিল, যাতে সাধারণত কেবল ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান বিভাগের প্রধানরাই বসতেন, আজ তাতে মধ্যম অবস্থানের ঠিক পাশেই একটি ছোট চেয়ার রাখা হয়েছিল। এটি কোনো শেয়ারহোল্ডারের চেয়ার ছিল না, না তো কোনো বিদেশি পরামর্শকের। সেই চেয়ারটি অর্জুনের জন্য ছিল। 12 বছরের এক কিশোর, যাকে এইমাত্র রাঠোর মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির সাম্মানিক পরামর্শক নিযুক্ত করা হয়েছে, এমন একটি পদ যা আগে কখনো ছিল না। নিয়োগের সিদ্ধান্তটি জটিল ভাষায় লেখা হয়নি, না তো তাতে কোনো আড়ম্বরপূর্ণ শব্দ ছিল, কোনো বেতন বা সুবিধাও যুক্ত ছিল না।
এটি ছিল স্রেফ একটি সাধারণ নথি যাতে স্বয়ং বিক্রম সিং রাঠোর স্বাক্ষর করেছিলেন। সংক্ষেপে লেখা ছিল, অর্জুন তার মানবিক চিন্তা, নিরপেক্ষতা এবং বয়সের তুলনায় গভীর বুদ্ধিমত্তার মাধ্যমে এই সিস্টেমে সেই সব মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রতিনিধিত্ব করবে যাদের একসময় অদৃশ্য মনে করা হতো। সে মানব সম্পদ, শিক্ষা, অভ্যন্তরীণ সমতা এবং বিশেষ করে রমেশ কুমার তহবিল সংক্রান্ত কৌশলগত মিটিংয়ে উপস্থিত থাকবে। যখন সেক্রেটারি নথিটি পড়লেন তখন ঘরটি শান্ত হয়ে গেল। পরিচালনা পর্ষদের কিছু সদস্য মাথা নাড়লেন, কেউ প্রতিবাদ করেনি, কারণ তারা সবাই জানতেন যে যদি অর্জুন এবং সেই চমকপ্রদ কথোপকথন না হতো তবে আজও তারা একটি বিভ্রান্তিকর সিস্টেমে বেঁচে থাকতেন, যেখানে মানুষ কেবল তাদেরই কথা শোনে যাদের কাছে শেয়ার আছে। অর্জুন সেই ছোট চেয়ারে বসেছিল, তার পা তখনও মেঝে ছুঁতে পারছিল না, কিন্তু তার চোখে পরিপক্কতা ছিল। সে বেশি কথা বলতো না, সে কেবল শুনত, নোট নিত এবং মাঝে মাঝে এমন প্রশ্ন করত যা শুনতে সরল মনে হতো কিন্তু পুরো মিটিং রুমকে থামিয়ে দিত। আঙ্কেল, আপনি বললেন যে আগামী 5 বছরের জন্য মানব সম্পদ উন্নয়নের কৌশল প্রতিভার ওপর ফোকাস করা। সে হিউম্যান রিসোর্স ডিরেক্টরকে জিজ্ঞাসা করল, কিন্তু আমরা প্রতিভা চিনব কিভাবে যদি আমরা নিজেরা নিচে টাকানোর সাহস না করি? আপনি বলছেন যে যোগ্যতা পদ নির্ধারণ করে, তবে যদি কারো যোগ্যতা থাকে কিন্তু পড়াশোনার টাকা না থাকায় ডিগ্রি না থাকে তবে কি হবে? তারা কি সুযোগ পাবেন? ট্রেনিং কোর্সগুলো সিনিয়র ম্যানেজারদের জন্য খোলা হচ্ছে, তবে কি নিম্ন স্তরের কর্মীরা শেখার সুযোগ পাবে? যদি না পায় তবে তারা এগিয়ে যাবে কিভাবে? এই প্রশ্নগুলোতে কোনো অভিযোগ ছিল না, এগুলো ছিল একটি শিশুর সরল ও সত্য চিন্তা, যে তার মাকে শুধু ক্লিনিং ইউনিফর্ম পরার কারণে অবহেলিত হতে দেখেছিল। এবং এই প্রশ্নগুলোর কারণেই পুরো মানব সম্পদ বিভাগকে তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন ব্যবস্থার পুনর্নির্মাণ করতে হলো, যা এখন কেবল একাডেমিক রেকর্ড বা ত্রৈমাসিক পারফরমেন্স রিপোর্টের ওপর নির্ভরশীল ছিল না। এতে একটি রিভার্স ইন্টারভিউ অংশ যুক্ত করা হলো, যেখানে কর্মীরা তাদের ম্যানেজার সম্পর্কে ফিডব্যাক দেওয়ার এবং যদি তাদের মনে হয় যে তাদের ভুল মূল্যায়ন করা হয়েছে তবে পরিবর্তনের প্রস্তাব দেওয়ার অধিকার পেল। লক্ষ্মী একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে এখন আভ্যন্তরীণ প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমন্বয়কারী হয়ে উঠেছিলেন, এমন একটি পদ যা আগে অর্গানাইজেশন চার্টে ছিল না। তিনি কোনো আলিশান অফিসে বসতেন না, বরং প্রায় তলা বা বিভাগগুলোর মাঝে ঘুরে বেড়াতেন। ক্যান্টিন, পার্কিং লট এবং সিকিউরিটি রুমে গিয়ে কথা বলতেন ও লক্ষ্য করতেন। তিনি কোনো মূল্যায়নপত্র বা চেকলিস্ট নিতেন না, শুধু বলতেন, বোন, আপনার কাজে কি কিছু পরিবর্তন চান? অথবা যদি আপনি আর পড়ার সুযোগ পান তবে সবচেয়ে বেশি কি শিখতে চাইবেন? তিনি এটি একজন ম্যানেজারের মতো করতেন না, বরং এমন একজন মায়ের মতো করতেন যিনি প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন এবং এখন সেই সব মানুষদের মাঝে বিশ্বাস জাগাচ্ছেন যারা একসময় তার মতো বেঁচেছিল, চুপচাপ সহ্য করে এবং লোকচক্ষুর অন্তরালে। অর্জুনই সেইজন যে একটি অদৃশ্য লোক ক্লাব স্থাপনের পরামর্শ দিল, যেখানে সহায়ক কর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং সিকিউরিটি গার্ডরা প্রতি মাসে মিলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে পারত, দক্ষতা শিখতে পারত এবং কোম্পানিতে উন্নতির জন্য পরিকল্পনা প্রস্তাব করতে পারত। প্রথম মিটিংয়ে 10 জনের মতো লোক ছিল, কিন্তু তৃতীয় মিটিং হতে হতে 4 তলার পুরো অডিটোরিয়াম ভরে গেল, কোনো চেয়ার খালি ছিল না। মানুষ বিনামূল্যে টিফিনের জন্য আসেনি, বরং এজন্য এসেছে কারণ প্রথমবার তাদের মনে হলো যে তাদের কথার কোনো গুরুত্ব আছে। রাঠোর, যিনি একসময় ক্ষমতার শীর্ষে বসতেন, এখন মাঝে মাঝে সেই মিটিংগুলোতে আসতেন, চুপচাপ ঘরের কোনায় বসে নিজের পুরনো নোটবুকে নোট নিতেন। একবার তিনি অর্জুনকে একটি বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে কোম্পানিতে ইন্টার্ন ছাত্রছাত্রীদের সাহায্য করার একটি পরিকল্পনা সম্পর্কে উৎসাহের সাথে কথা বলতে দেখলেন। তারপর তিনি লক্ষ্মীর দিকে ঘুরে ধীরে জিজ্ঞাসা করলেন, আপনি এমন ছেলে কিভাবে মানুষ করলেন? লক্ষ্মী তৎক্ষণাৎ উত্তর দিলেন না। কিছুক্ষণ পর তিনি হাসলেন এবং নিচু স্বরে বললেন, আমি নই, বরং তার পরলোকগত বাবার দয়া দিয়ে তাকে বড় করেছি এবং সে স্রেফ সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন যদিও মাত্র 12 বছর বয়সী ছিল, এখন সে আর সেই গরিব ছেলেটি ছিল না যাকে বিনোদনের মাধ্যম বানানো হয়েছিল। সে একজন পথপ্রদর্শক হয়ে উঠেছিল, এমন একটি সিস্টেমে ন্যায়ের বাতাস বইয়ে দেওয়া যা একসময় শ্বাসরুদ্ধ করছিল। যেমন যেমন গরমের প্রথম কিরণ শহরের ওপর পড়তে শুরু করল, রমেশ কুমার স্কলারশিপ ফান্ডও আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দিল। কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠান হয়নি, কোনো ফিতা কাটা হয়নি, শ্যাম্পেন বা বেলুন কিংবা বিখ্যাত হোস্ট ছিল না। প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল শহরের উপকণ্ঠে একটি ছোট প্রাথমিক বিদ্যালয়, যেখানে অধিকাংশ ছাত্র চটি পরে স্কুলে আসত। তাদের ইউনিফর্ম ফিকে হয়ে গিয়েছিল এবং দুপুরের খাবার কখনো স্রেফ চাটনি রুটি হতো। সেদিন স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানটি একটি সাধারণ ক্লাসরুমে হয়েছিল, যেখানে ছাদের পাখা ক্যাচ ক্যাচ করছিল এবং কাঠের মঞ্চটি পুরনো হয়ে গিয়েছিল।
কিন্তু সেখানে উপস্থিত ৪৭ জন ছাত্রের জন্য এটি ছিল সেই দিন যখন তাদের জীবনে একটি নতুন পথ খুলে গেল। প্রতিটি স্কলারশিপে পুরো টিউশন ফি, বইপত্র, পড়াশোনার সামগ্রী, ইউনিফর্ম এবং একটি মাসিক পুষ্টি ভাতা অন্তর্ভুক্ত ছিল। এর চেয়েও গুরুত্বপূর্ণ হল যে প্রতিটি ছাত্রকে একটি দীর্ঘমেয়াদী শিক্ষা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামে এনরোল করা হয়েছে, যা হাই স্কুল স্নাতক হওয়া পর্যন্ত জারি থাকত। যখন অর্জুন প্রথম স্কলারশিপ দেওয়ার জন্য মঞ্চে আসল, একজন স্পন্সর হিসেবে নয় বরং একজন সাথী হিসেবে, সে কোনো লম্বা বক্তৃতা দিল না। সে শুধু তার সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রকে দেখল, হাসল এবং বলল, আমরা একই রকম, শুধু একটুখানি সুযোগের দরকার। আমার বিশ্বাস তুমি অনেক দূর যাবে। এই বাক্যটিই পরবর্তীতে তহবিলের পোস্টারে ছাপানো হলো, শুধু একটি সুযোগ আর তুমি অনেক দূর যাবে। সেই প্রথম অনুষ্ঠানের পর শহরের বাইরের এবং দরিদ্র শিল্পাঞ্চলের অনেক স্কুল থেকে ফান্ডের কাছে সাহায্যের অনুরোধপত্র আসতে শুরু করল। শুধু ছাত্র নয়, অনেক তরুণ উৎসাহী শিক্ষককেও পেশাগত উন্নয়নের জন্য স্কলারশিপ দেওয়া হলো। সন্ধ্যায় বিনামূল্যে ক্লাস খোলা বা শ্রমিকদের সন্তানদের জন্য অতিরিক্ত ক্লাস আয়োজনে সাহায্য করা হলো। ৩ মাসের মধ্যে ফান্ড ১৮টি বিভিন্ন স্কুলে ১২০০রও বেশি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে গেল। প্রতিটি ছাত্রের পরিস্থিতি বিশেষভাবে যাচাই করা হলো, তাদের শেখার ক্ষমতা মূল্যায়ন করা হলো এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের জন্য একটি ব্যক্তিগত ফাইল তৈরি করা হলো। কোনো ফুল মার্কস বা নম্বরের মাপকাঠি ছিল না, শুধু এগিয়ে যাওয়ার ইচ্ছা এবং সত্যিই শেখার আগ্রহ দেখা হতো। এটি সেই সব ছাত্রদের দ্বিতীয় সুযোগ দিল যাদের গড়পড়তা রেজাল্ট বা জটিল পারিবারিক পরিস্থিতির কারণে আগেই বাতিল করে দেওয়া হতো। একজন প্রধান ছাত্র ছিল এক ময়লা কুড়ানো মহিলার ছেলে, যার ক্যান্সারে মৃত্যু হয়েছিল এবং যে তার অসুস্থ বিছানায় শুয়ে থাকা নানির সাথে থাকত। সে নির্মাণস্থলে কাজ করার জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন সে জানতে পারল যে এই ফান্ড পার্ট টাইম কাজের পাশাপাশি পড়াশোনায় সাহায্য করতে পারে, তখন সে ক্লাসে ফিরে আসলো এবং একটি কারিগরি কোর্সে ভর্তি হল। এখন সে রাঠোর গ্রুপের টেকনিক্যাল ইন্টার্নশিপ ট্রেনিং প্রোগ্রামে একজন অফিসিয়াল প্রশিক্ষণার্থী, যা লক্ষ্মী দ্বারা শুরু করা একটি নতুন প্রোগ্রাম। অথবা ১০ বছরের সেই মেয়েটি যে তার বাবা মা দুজনকেই হারিয়েছিল এবং একজন শিক্ষিকা তাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন। মেয়েটির সঙ্গীতের বিশেষ দক্ষতা জানতে পারার পর তার সঙ্গীত শিক্ষার পুরো খরচ বহন করা হলো। ১ বছর পর সে জাতীয় শিশু সঙ্গীত উৎসবে নিজের স্কুলের প্রতিনিধিত্ব করল। অনেকে এটি জেনে অবাক হতেন যে এই শিশুদের আবেদনগুলো সরাসরি অনুমোদন দেওয়ার দায়িত্ব আর কারো নয় বরং অর্জুনের ছিল, যাকে একদল তরুণ ভলেন্টিয়ার সাহায্য করত, যাদের অধিকাংশ ছিল রাঠোর কোম্পানির কর্মী যারা অদৃশ্য লোক ক্লাবে যোগ দিয়েছিলেন। টিমের সকল সদস্যের মধ্যে একটি কথা কমন ছিল, তাদের একসময় অবমূল্যায়ন করা হয়েছিল। তারা কখনো ভেবেছিলেন যে তারা বড় কিছু করার যোগ্য নন, এবং এখন তারা সেই অভিজ্ঞতাকেই ব্যবহার করছেন সেই শিশুদের চিনতে যাদের ওপরে টেনে তোলার জন্য একটি হাতের দরকার। কোম্পানির ভেতরে রমেশ কুমার ফান্ড শুধু একটি চ্যারিটি প্রজেক্ট ছিল না, এটি অনেকের জন্য অধিক দায়িত্বশীল হয়ে বাঁচার অনুপ্রেরণা হয়ে উঠল। মধ্য ও উচ্চ স্তরের কর্মীরা ইন্টার্ন ছাত্রদের জন্য মেন্টর হিসেবে নাম লেখাতে শুরু করলেন। কেউ কেউ হাই স্কুলের ছাত্রদের জন্য সফট স্কিলস, ইংরেজি এবং ফিনান্সিয়াল লিটারেসি শেখাতে ব্যক্তিগতভাবে কোচিং দেওয়া শুরু করলেন। সমাজের জন্য দরকারি হওয়া এখন আর দেয়ালে লেখা কোনো স্লোগান ছিল না, বরং প্রতি সপ্তাহে, প্রতি মাসে একটি বাস্তব পদক্ষেপ হয়ে উঠল। বিক্রম সিং রাঠোর যখনই ফান্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হতো শুধু হাসতেন। তিনি বললেন, আমি এই ফান্ড তৈরি করিনি, আমি শুধু সঠিক সময় শুনতে পেয়েছি। আসল বীজ বপনকারী ছিলেন একজন পরলোকগত ব্যক্তি, যিনি তার স্ত্রী ও সন্তানকে সম্পদ নয় বরং দয়া ও জ্ঞান দিয়ে গেছেন। আর সেই ছেলেই আমাকে বুঝিয়েছে যে সবচেয়ে ভালো বিনিয়োগ হল বিশ্বাসে বিনিয়োগ করা। অর্জুন বিখ্যাত হতে চায়নি, সে স্বাভাবিকভাবে স্কুলে যেত, সাদা শার্ট আর নীল প্যান্ট পরত এবং প্রতি সন্ধ্যায় সাইকেলে চড়ে তার ছোট্ট ভাড়া বাড়িতে ফিরে আসত। কিন্তু তার নাম একটি প্রতীকে পরিণত হয়েছিল, কোনো টেকনিক্যাল জিনিয়াস বা কোটিপতি ছেলের নাম হিসেবে নয় যা প্রেস শিরোনাম দিয়েছিল, বরং সেই সব স্বপ্নকে একটি বাস্তব সুযোগদানকারী হিসেবে যা প্রায় নিভে গিয়েছিল। শরতের শেষে মুম্বাইয়ের আকাশ শান্ত হয়ে গেল। সূর্যের কিরণ গত মাসের মতো তীব্র ছিল না। রাঠোর সদর দপ্তরের পেছনের ছোট এলাকা, যা আগে কেবল একটি পরিত্যক্ত জমি ছিল এবং অস্থায়ী গুদাম হিসাবে ব্যবহৃত হতো, এখন তা একটি সাধারণ স্মৃতি উদ্যানে পরিণত হয়েছে, যার নাম রাখা হয়েছে শান্তিকোণ। কোনো পাথরের মূর্তি নেই, কোনো জাঁকজমকপূর্ণ স্মৃতিস্তম্ভ নেই, শুধু একটি ছোট পাথরের ফলক ছিল যাতে সাধারণ অক্ষরে লেখা ছিল, প্রকৌশলী রমেশ কুমার, দয়ার বীজ বপনকারী।
নিচে একটি পাথরের বেঞ্চ, ফুলের বাগান এবং একটি নতুন লাগানো তেঁতুল গাছ ছিল, যার সবুজ পাতা হাওয়ায় কাঁপছিল। স্মরণসভাটি অর্জুনের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত হয়েছিল। বেশি মানুষ ছিল না, শুধু পরিবার, বাবার কিছু পুরনো বন্ধু, কোম্পানির ডিরেক্টর বোর্ডের প্রতিনিধি, ফান্ড থেকে সাহায্য পাওয়া কিছু ছাত্র এবং সহায়ক কর্মী, সিকিউরিটি গার্ড ও পরিচ্ছন্নতা কর্মীরা। সেই সব মানুষ যারা একসময় অদৃশ্য ছিল, কিন্তু এখন সিস্টেমের নতুন হৃৎপিণ্ড। লক্ষ্মী একটি সাধারণ নীল শাড়ি পরেছিলেন এবং সাদা লিলি ফুলের একটি তোড়া হাতে নিয়েছিলেন। তিনি ফলকের সামনে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার চোখ লাল ছিল, কিন্তু তবুও তিনি শান্ত ছিলেন। তার পাশে অর্জুন সাদা শার্ট এবং গলায় একটি লাল স্কার্ফ পরে দাঁড়িয়েছিল। তার হাতে একটি লিখিত বক্তৃতা ছিল, কিন্তু যখন সে সবার সামনে আসলো, সে কাগজটি ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল এবং মাথা উঁচু করে হালকা গলায় বলল, আমার বাবার কোনো বড় মূর্তি নেই, মিটিং রুমে ঝোলানোর মতো কোনো মেডেল বা প্রশংসাপত্রও নেই, কিন্তু আমার কাছে বাবা একজন হিরো। এ কারণে নয় যে বাবা টেকনিক্যাল কাজে ভালো ছিলেন, বরং এ কারণে যে বাবা আমাকে শিখিয়েছেন দয়া দিয়ে বাঁচা এই পৃথিবীতে রাখার মতো সবচেয়ে দামি জিনিস। সে এক মুহূর্তের জন্য থামল, তার কণ্ঠস্বর কাঁপতে লাগল। আমার বাবার চেহারা ঠিকমতো মনে নেই, কিন্তু আমার বাবার হাত মনে আছে, যা তিনি আমার কাঁধে রাখতেন যখনই আমি ভয় পেতাম। আমার বাবার গলা মনে আছে, যা তিনি প্রতি রাতে মাকে বলতেন, আমরা আরেকটু চেষ্টা করি, অর্জুনের আমাদের প্রয়োজন। আমার সেই কাগজগুলো মনে আছে, যাতে বাবা অসংখ্য শব্দ লিখেছিলেন, যদিও আমি তখন সব বুঝতাম না, কিন্তু এখন আমার মনে হয় সেই শব্দগুলোই আমাকে এখানে পৌঁছে দিয়েছে। অর্জুন সেই সিটগুলোর দিকে তাকালো, যেখানে ছোট ছাত্ররা বসেছিল। কেউ অনাথ ছিল, কেউ প্রতিবন্ধী ছিল, কেউ ছেঁড়া ইউনিফর্ম পরেছিল। সে আরও বলল, আমার বাবা চলে গেছেন, কিন্তু যা কিছু তিনি রেখে গেছেন তা কোনো সিন্ধুকে নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্টে নেই, বরং আমাদের মতো মানুষদের মাঝে আছে। ছোট মানুষ যারা কখনো হার মানে না। আমার বাবা চুপচাপ বীজ বপন করেছিলেন, আর এখন আমরা শুধু বাকি কাজটুকু করছি, তাদের প্রত্যাশা দিয়ে জল দিচ্ছি। পুরো বাগান শান্ত হয়ে গেল, কেউই নিজের আবেগ ধরে রাখতে পারল না, এমনকি বিক্রম সিং রাঠোরও, যিনি নিজেকে সহজে প্রভাবিত না হওয়ার মতো মানুষ ভাবতেন, তিনিও হাত দিয়ে চোখ মুছলেন এবং চুপচাপ মুখ ঘুরিয়ে নিলেন। তার ভেতরে এখন অনুশোচনা এবং কৃতজ্ঞতার একটি ঝড় বয়ে যাচ্ছিল। তিনি ইঞ্জিনিয়ার রমেশ কুমারের সাথে জীবিত অবস্থায় কখনো দেখা করেননি, কিন্তু তিনি এখন সেই ব্যক্তির আদর্শকে উত্তরাধিকার হিসাবে পাচ্ছেন। কোনো চুক্তির মাধ্যমে নয়, বরং একটি আধ্যাত্মিক উত্তরাধিকারের মাধ্যমে, যা তার ছেলের মধ্যে সবসময় বেঁচে থাকবে। অনুষ্ঠানের পর মানুষ ধীরে ধীরে চলে গেল, কেবল অর্জুন এবং লক্ষ্মীই রয়ে গেলেন। মা ছেলে সেই নতুন লাগানো তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে রইলেন। তেঁতুলের পাতাগুলো ধীরে ধীরে ছেলেটির কাঁধে পড়ছিল, যেন দূর থেকে কোনো বার্তা আসছে। লক্ষ্মী নিজের ছেলের কাঁধে ধীরে হাত রাখলেন। তোমার বাবার তোমাকে নিয়ে খুব গর্ব হতো। অর্জুন হাসল, তার চোখে এমন এক ব্যক্তির দৃঢ়তা ছিল যে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিল এবং সঠিক পথ বেছে নিয়েছিল। সেদিন থেকে শান্তিকোণ কোম্পানির একটি বিশেষ স্থানে পরিণত হল। যখনই কর্মীরা ক্লান্ত হয়ে পড়তেন, তারা সেখানে এসে কিছুক্ষণ বসতেন, একটি ছোট কাঠের বাক্সে রাখা বই পড়তেন বা স্মৃতিফলকের পাশে রাখা নোটবুকে কিছু চিন্তা লিখে রাখতেন। কেউ লিখেছিল, আমি ভাবতাম আমি শুধু চায়ের কেটলিতে জল পরিবর্তনকারী, কিন্তু এখন আমি জানি যে আমি এই জায়গার সংস্কৃতি বজায় রাখতে অবদান রাখছি। অন্য কেউ একটি সংক্ষিপ্ত লাইন ছেড়ে দিয়েছিল, ধন্যবাদ শ্রীমান কুমার, কারণ আপনার জন্য আমি নিজের ওপর বিশ্বাস করতে শিখেছি। বলে 2 বছর কেটে যাচ্ছে, রমেশ কুমারের নাম বিখ্যাত মানুষদের অভিধানে আসেনি, কোনো উইকিপিডিয়া পেজ তৈরি হয়নি এবং কোনো বড় খবরের কাগজে তার কোনো ছবি ছাপানো হয়নি। কিন্তু তিনি নিজের ছেলের গল্পে, নিজের নামের স্কলারশিপে এবং সেই গরিব শিশুদের উজ্জ্বল চোখে বেঁচেছিলেন, যাদের প্রথমবার কেউ পুরো নামে ডেকেছিল। গল্পটি শুরু হয়েছিল একটি অহংকারী চ্যালেঞ্জ থেকে, 100 কোটি টাকা যদি তুমি এই সিন্দুকটি খুলতে পারো। কিন্তু এর শেষ সিন্দুক খোলার শব্দে নয়, বরং হৃদয় খোলার মাধ্যমে হল। এবং বিজয়ী সে ছিল না যে সম্পত্তি হাসিল করেছে, বরং তারাই ছিলেন যারা নিজের মর্যাদা বজায় রেখেছেন। আর তখনই মানুষ বুঝতে পারল যে কিছু সিন্দুক টাকা নয়, বরং স্মৃতি জমিয়ে রাখে, এবং কিছু চাবি দরজা নয়, বরং হৃদয় খুলে দেয়।
এই গল্প আমাদের শেখায় যে মানুষের মূল্য তার পটভূমি, পদ বা তার কাছে থাকা সম্পদে নয়, বরং তার দয়া, বুদ্ধিমত্তা এবং সঠিকের জন্য লড়ার সাহসে নিহিত থাকে। যখন একজন গরিব শিশু শক্তিশালী মানুষদের মধ্যে সত্য বলার সাহস করল এবং যখন একজন অহংকারী ব্যক্তি ভুল স্বীকার করার জন্য মাথা নত করল, তখন এটি অপমান নয়, বরং কুসংস্কারের ওপর চরিত্রের এবং অন্ধকারের ওপর আলোর জয় ছিল। আপনারা সবাই কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনায় যে আপনারা সবাই সবসময় সুরক্ষিত এবং খুশি থাকেন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে নিচে কমেন্টসে আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করবেন।